লাইভ হয়ে গেছি আমরা। এখন বেশ, পরের অংশ শুরু করি। লাইভের হওয়ার পরে যে শেয়ার করে ওই শেয়ারটা দিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করে দেব ইনশাল্লাহ। তুমি তো এটা কংক্রিটলি পরের অংশ বানায় দিছো। এরকম কোনো এপিটাফে লেখা নাই যে এটা শেয়ার দিতেই হবে, বাট হ্যাঁ যার হ্যাঁ দিনে সেটাই। দেওয়া যায় আর কি। এখন আমরা হচ্ছে কোথায়? আরে কে জানি একজন দেখতেছে। বাহ, ভালো তো। আমিই মনে হয় নাকি? না, দুইজন দেখাচ্ছে। ও সেই সফল আজকের। হুম হুম আজকে আলোচনা সফল, বুঝছো? হুম হুম হুম। হুম, তাহলে আজকে আমরা কি নিয়ে আলাপ করব? আমরা ওই তো যা যা দেখছি বা শুনছি এগুলো নিয়ে আলাপ করব। বেশ। শুনছি, দেখছি, শুনছি, পড়ছি। আহ, এবং কিনেছি। হ্যাঁ, তুমি কিনেছো, আমি কিছু কিনি নাই। কিনবা তারপর কিনবা, তারা নাই। আচ্ছা, এই তো আর ঈদের মোটামুটি ভিতরে যেসব জিনিসপত্র বের হয়েছে ওগুলো নিয়ে আলাপ করলাম না হয়। বেশ বেশ বেশ। এই আর তারপরে কি। ঈদে তুমি কত রকমের মাংস খেয়েছো এটাও আলাপ করা লাগবে। হ্যাঁ, কত এটাও তো রকমের রিলেভেন্ট বলতে, টপিক। হ্যাঁ রিলেভেন্ট টপিক। কত রকমের বলতে মুরগি আর গরুই, খাসি খাওয়া হয় নাই। না না, কত ধরন কত রকমের তোমার রন্ধন প্রণালী তাতে ব্যবহার করা ও হয়েছে, আচ্ছা আচ্ছা এটা জানতে আচ্ছা। হবে না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তোমার আমি এই যে প্রোফাইল পিকচারে যেটা দেখাচ্ছে ওটা কিসে, কোন অ্যানিমের ওটা? এটা হচ্ছে ওই যে, আমি তো ভুলে গেলাম কচু, দাঁড়াও এক সেকেন্ড। এটা হচ্ছে ওই যে অ্যারিস্টোক্র্যাটস আদারওয়ার্ল্ডলি অ্যাডভেঞ্চার, আচ্ছা সার্ভিং গডস হু, নামটা পুরাটাও আসে না, এত বড় নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই এটা। সার্ভিং গডস হু গো টু ফার। আচ্ছা, অ্যারিস্টোক্র্যাট, ওই অ্যারিস্টোক্র্যাট মনে থাকলেই হলো আর কি, অ্যারিস্টোক্র্যাট এইটা, সাবজেক্ট। এই সিরিজটা শেষ হয়ে গেছে, মানে জাস্ট গত সপ্তাহেই শেষ হয়েছে। আচ্ছা। ঠিক আছে, এন্ডিং খারাপ ছিল না আর কি, ভালোই হুম, লাগছে। আচ্ছা। আহ, ওই ইসেকাই, টিপিক্যাল হুম ইসেকাই, যেটা নিয়ে আগে বহুবার বলছি অবশ্য। হুম হুম। এই হচ্ছে ব্যাপার। যাক, শুরু করো, তুমি কি কি হ্যাঁ, দেখছো আমি বলো। এই সপ্তাহে মব সাইকো সিজন 2 শেষ করলাম। ভালোই লাগলো। তবে হুম হুম। সিজন 2 যেভাবে শেষ করছে তাতে সিজন 3 তে আর মানে অ্যান্টাগনিস্ট কে হবে এটা নিয়ে বেশ সন্দেহ আমার, যে আসলে কে হবে অ্যান্টাগনিস্ট। কারণ সিজন 2 তে অ্যান্টাগনিস্ট কে অলরেডি গ্রেপ্তার করে ফেলা হয় আর কি, দেখাইছে। সিজন থ্রিটা মোটামুটি অ্যান্টাগনিস্ট বলে সেরকম কেউ আছে কিনা সেটা আমি তোমাকে না বলি, বাট আছে, মানে কিছু হুম হুম। ক্রাইসিস তো আছেই, না হইলে তোমার হ্যাঁ, সিজন থ্রি কেন হবে? সেটা আহ, ঠিক। মানে ওইটা হচ্ছে ওর মবের ডেইলি লাইফ নিয়ে বেশিরভাগ আর কি, হয়তো নাকি। এখন আমি সেগুলো স্পয়লার বলবো না, বাট যেটা হচ্ছে মব সাইকোর অ্যান্টাগনিস্টের থেকেও যেটা বড় ব্যাপার, যে মবের হুম। নিজেকে তোমার হচ্ছে ডিসকভার করার ব্যাপারটা, বা ও হ্যাঁ, যে আমি ওইটাই বিভিন্ন, বলতেছি, সেলফ সেলফ হ্যাঁ, ইমোশন এক্সপ্লোরেশন। সম্পর্কে যে তোমার হইতে পারতেছে, জানতে পারতেছে বা আবিষ্কার করতে হুম পারতেছে, ওই জিনিসটা হুম। একটা ফোকাস অবশ্যই, এবং ওইটা কিন্তু আচ্ছা তোমার আচ্ছা। সব সিজনেই একটা হুম। ফোকাস থাকে ওইটার উপর। হয়তো হ্যাঁ বা হ্যাঁ। শেষের দিকে গিয়ে ব্যাটেলটা একটু বড় হয়ে যায়, যেহেতু তোমার হুম। মানে সিজন ফিনালেতে কিছু একটা এক্সক্লুসিভ দেখাইতে হবে, আচ্ছা এই আচ্ছা। কারণে। বাট মেইন থিম কিন্তু ওইটাই। সো হুম। সিজন থ্রিতে প্রবাবলি তুমি আরো বেশি ওই জিনিসটা দেখতে পাও। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে সিজন পারছি। থ্রি থেকে শেষ করছিলাম কিনা আমার মনে আসতেছে না, বাট হুম। আমি অনেক দূর দেখছিলাম, এই পর্যন্ত মনে আছে। আচ্ছা, ম্যাশলির সিজন 1 এর 11 এপিসোড দেখে 12 এপিসোড দেখা শুরু করছিলাম। 12 এপিসোডও প্রায় অর্ধেকের মতো দেখছি। মানে প্রায় শেষ আর কি। ম্যাশলি দেখা, ম্যাশলি তো মনে হয় 12 এপিসোডে শেষ না, এই এই ফার্স্ট সিজন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হইলো যে 12 এপিসোডই শেষ। হুম লাস্ট পর্বটা খারাপ হয় নাই, হুম। কিন্তু মানে আর কি একটু টিজ করছে আগামীতে যা আসতেছে তার জন্য। এখন সেটা আচ্ছা আচ্ছা। কতটা তোমার রহস্যময় হবে সেটাই হুম। দেখার বিষয়। আচ্ছা। আমার ধারণা ওই ম্যাশ ম্যাশের অতীত নিয়ে কিছু, বা ওর অরিজিন নিয়ে কিছু জিনিসপত্র হয়তো বলবে।
আচ্ছা। যেহেতু ওকে পাওয়ারলেস দেখাইছে শুরু থেকে শেষ মানে এই হুম, পর্যন্ত, ওর পাওয়ার নাই। ওর হুম, হুম, পাওয়ার না থাকার পেছনে তো একটা কারণ থাকতে হবে। কারণ এই আ সোসাইটিতে সবারই কিছু না কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে। কিন্তু ও একমাত্র ওরই হুম। নাই। তো আচ্ছা। সেইখানে নিশ্চয়ই অরিজিন এ কোনো ঘাপলা আছে, যে কারণে নাই। হুম, এটা দেখার বিষয়। হ্যাঁ, ওটাই। আর এছাড়া অ্যানিমে আর দেখা হয় নাই। এই ২ টাই দেখছি। আর বেশ। এছাড়া হচ্ছে মুভি দেখছি ২ টা। একটা হচ্ছে তোমার কি বলে? হু, হু। 'পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ'। আ আচ্ছা, আমাদের একজন ই আসছে, ভিউয়ার আসছে, মোস্তফা হিমেল। হু, ঈদ হু। মোবারক এভরিওয়ান। ঈদ মোবারক। হ্যাঁ, আপনাকেও ঈদ হ্যাঁ, হ্যাঁ। মোবারক। আপনাকেও ঈদ মোবারক। হ্যাঁ। লিসেনিং ফর দ্য ফার্স্ট টাইম আই গেস। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফার্স্ট টাইম লিসেনার। ভালো। ওয়েলকাম টু মিডিয়া পডকাস্ট। আমরা হ্যাঁ। এই প্রত্যেক শনিবার বা রবিবারে আমরা এই এপিসোডটা করি। হু, হু। দুপুরের দিকে করি বেশিরভাগ সময়। তো আশা করি আবার আমাদের এই শো দেখবেন বা শুনবেন আপনি। হ্যাঁ, যদি ওই যে মানে তুমি তোমার জন্য দুপুর। আমি তো ঘুম থেকে উঠেই শুরু করে দেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের প্রান্তর জন্য আবার সেই একদম কাকডাকা ভোর যাকে বলে সেই সময়। কাক ডাকে না, বাট মোরগ ডাকে। ভোরও ঠিক না, বাট সকাল সকাল। মোরগ আচ্ছা। ডাকলে তো ভালোই হতো। আচ্ছা, ঠিক আছে। আহ, ওকে। তো হ্যাঁ, কি জানি বলতেছিলাম? আচ্ছা, হ্যাঁ, 'পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ' এই মুভিটা দেখছি। এটা কি ভালো। পুস ইন বুটস এর সেকেন্ড মুভি? আ সেকেন্ড কিনা জানি না, থার্ড ও হতে পারে। আমি সিওর, দাঁড়াও দেখি একটু সার্চ দিয়ে। তোমার যা নেটের কানেকশন, ট্রেলার ছাইড়ো না আজকে, বুঝছো? এটা মনে হয় থার্ড, বুঝছো? থার্ড। কারণ হচ্ছে আচ্ছা, আচ্ছা। দেখতেছি যে 'পুস ইন বুটস' ২০১১ সালে একটা আসছিল। হুম, হুম। এরপর ওর আরো তো আছে, অনেকগুলোই আছে। তারপর হচ্ছে তোমার 'পুস ইন কার্টুন বুটস' আছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তোমার এইটাতে কি ওর বাচ্চা-কাচ্চা দেখাইছে কিছু? বাচ্চা-কাচ্চা আগেরটায় দেখাইছিল, 'দ্য থ্রি ডায়াবলোস' এ মনে হয়। আচ্ছা। আর ও, এটাতে দেখায় যে ওর একজনের সাথে বিয়ে হওয়ার কথা, বিয়ে হয় না। পরের দিকে যেয়ে আস্তে, আস্তে মিল হয় আরকি। এরকম একটা আ তাইলে তো কাহিনী আছে। এইটা আগে হবে। এইটা বাচ্চা-কাচ্চা এখানে কেমনে আগে হইলো? এখানে হচ্ছে লাস্ট লাস্ট উইশ বলতে ওর হচ্ছে দেখা যায় যে সবাই তো আমরা জানি যে বিড়ালের ৯ টা লাইফ থাকে। তো ও ওর আচ্ছা, আচ্ছা। দেখা যায় যে ওর ৮ম মানে ডেথ হয়ে গেছে। এখন লাস্ট লাইফে আছে ও আরকি। সো এইটা নিয়ে কাহিনী আরকি। যে ও আচ্ছা, শেষ বুঝতে জীবনে পারছি। ও ডেথের সম্মুখীন হয়। এখানকার ভিলেনটাও বেশ ইন্টারেস্টিং। তাগড়াই। ডেথ যে সে ডেথের ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, দেখতে পারো চাইলে। আর এটা দেখছি কিনা মানে হয়তো দেখছি। যাই হোক আমার খেয়াল আসতেছে না, বাট এখানে তোমার আসছে যে থ্রি বেয়ার্স এন্ড গোল্ডিলক্স, মানে তোমার রূপকথার বিভিন্ন ক্যারেক্টারকে নিয়ে হইতে আসছে। পারে। আমার নিয়ে আসছে মেমোরি এত খারাপ, আমি ভুলে যাই সব। সবই ভুলে যাই। আচ্ছা, আচ্ছা। ওকে। এছাড়া আর কিছু দেখছো নাকি? হ্যাঁ, পুস আরেকটা ইন বুটস দেখছি এর? মালায়ালাম মুভি 'প্রেমাম'। হ্যাঁ, তোমার হচ্ছে প্রেমাম প্রিমামরা তুমি দেখছো আগে? প্রেমাম না, দেখি নাই তো। আচ্ছা, আচ্ছা। কে জানি শুনছিলাম। আচ্ছা, প্রেমাম হুম, হুম, মুভিটা হচ্ছে তোমার নিয়ে একটা ছেলেকে নিয়ে, জর্জ নামের একটা ছেলে। সে হচ্ছে তোমার হুম। করে, কি বলে, তার লাইফের ৩ টা স্টেজে ৩ জন মেয়ের সাথে প্রেমে পড়ে। তো ওই কাহিনী নিয়ে আরকি সে বারবার প্রেমে পড়ে এবং ব্যর্থ হয়। শেষে সে ব্যর্থ হয় না যদিও, স্পয়লার দিয়ে দিলাম। কিন্তু তারপরেও মানে আচ্ছা। যাই হোক, তার আ প্রেম প্রেমিক পুরুষ। সম প্রেম সম্বন্ধে তার যে উপলব্ধি বলো বা যেটাই বলো, সেগুলো নিয়ে আরকি কাহিনী আগায় আস্তে, আস্তে। ওকে ওই যে গুড নাইট পুনপুন পড়তে দিতে হবে। ওয়াসমী পুনপুন। তাইলেই ওর প্রেমের ১২টা বেজে যাবে। ওর প্রেম সম্পর্কে ধ্যান ধারণা সব বদলে যাবে। প্রেমের বাসনা ঘুচে যাবে ওর। হ্যাঁ, আচ্ছা, খালি আচ্ছা। ইনেও আসানোর লেখা ওয়াসমী হুম, পুনপুন পড়তে হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, নেক্সাস নাবিল আসছেন। ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে। ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক। আমাদের ওয়েলকাম রেগুলার ব্যাক টু। লিসেনার হয়ে গেছেন এখন উনি। হুম, হুম। আচ্ছা। তো ঈদ মোবারক। আচ্ছা, এখন তাহলে আমার দেখা মোটামুটি এই পর্যন্তই। এর বাইরে আমি আরো অনেক কিছু দেখতে চাইছিলাম, কিন্তু সময় করে উঠতে পারি নাই। ঈদের মধ্যে যেহেতু একটু ওই থাকে, এই যে রাশ দেখতে থাকে। চাইছিলার মধ্যেও ব্যাপার আছে। তোমার এই একটা মুভি আছে বহু আগের। আ হুম, মুভিটার নাম হচ্ছে 'জমালয়ে জীবন্ত মানুষ'। আচ্ছা। কলকাতার ওই সময়কার বাংলা মুভি। হুম, সেখানে খুব আ
বিখ্যাত একজন কমেডিয়ান তোমার হচ্ছে মেইন ক্যারেক্টার প্লে করছে, যার নাম হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। জানি না নাম শুনছো কিনা। না। তো ওইখানে মুভিটার কাহিনী হচ্ছে যে, মনে করো যে হিন্দু মিথোলজিতে যেটা আছে, ধরো আম, কারো মৃত্যু হইলে তার আত্মাটাকে ইসে নিয়ে যায়, ওই কি বলে, আহ, একটা বিচার সভায় গিয়ে হাজির করা হয়। হ্যাঁ, সেখানে আচ্ছা। একজন রাজা থাকে, মানে হুম। দেবতা, সে হচ্ছে তার পাপ পুণ্যের বিচার করে তাকে হচ্ছে বেহেশত বা দোজখে বলি। পাঠায়, ঠিক আছে, হুম। স্বর্গ বা নরকে পাঠায়। তো ব্যাপার হচ্ছে যে ওকে হচ্ছে ভুলে উঠায় নিয়ে যে ও ঘুমাইছিল, ওই আচ্ছা। তোমার হচ্ছে ওর ওর হচ্ছে যেটা হয়, স্ত্রী মারা যায়, ঠিক আছে, স্ত্রী মারা হুম। যায়। তো স্ত্রী মারা যাওয়ার পরে ও হচ্ছে মনের দুঃখে সংসার ত্যাগী হয়ে ও তোমার ঘুরতে ঘুরতে তারপরে একটা, ও রাত হয়ে গেছে, ক্ষুধা টুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছে, তো একটা ওই উঠানে না জানি তোমার ওই চৌকাঠে এক বাসার ওখানে গিয়ে ঘুমায়। ঘুমায় তো ওইখানে একজন মারা যাওয়ার কথা, তাকে না পেয়ে ওই ওইটাকে বলে, যেখানে বিচারটা ওইখানে বলে জম, যে হচ্ছে তোমার বিচার করে সে হচ্ছে যমরাজ, সে হচ্ছে তোমার ওই দেবতা। হুম। তার ওই যে যে জায়গাটা সে রুল করে সেই জায়গাটাকে বলে যমলোক, ঠিক আছে। হুম। তো এই যমলোক থেকে যমদূত আসছে, দুই দূত এসে ওকে নিয়ে যায়। তো আচ্ছা। ওকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে ও জীবিত। কি করবে, ওকে হচ্ছে মুগুর দিয়ে পিটিয়ে ওকে মেরে তারপরে নেবে আর কি, এইসব কাহিনী। আচ্ছা। তো যাই হোক, ওকে ও হচ্ছে ওদেরকে সুরসুরি দিয়ে ওই বিচার সভায় ঢুকে পড়ছে। হুম। ঢুকে এখন বলে পাপ পুণ্যের বিচার করবে, ঠিক আছে। হুম। তো দেখে এক মহিলার বিচার হচ্ছে, সেখানে বলতেছে যে আমি মানে রোজা থাকে, তো রোজাকে বলা হচ্ছে উপোস। উপোসের দিনে সে বাতাসা খাওয়ার কথা ভাবছিল হুম। একটু তোমার পানি দিয়ে। হ্যাঁ, এইটাতে তার পাপ হয়েছে। আচ্ছা। এইটার জন্য তার শাস্তি হবে, ঠিক আছে। আচ্ছা। তো ওই যখন ভানুর বিচার করতে গেছে, তো ভানু বলতেছে যে আমি তো বলে তোমার কি পুণ্য আছে বের করো। তো বের করছে খাতা খুলে, যে হিসাব রাখে, যে বের করছে যে ও হচ্ছে একটা ব্রাহ্মণকে একটা গরু দান করছিল। ওর একটা গরু আচ্ছা। ছিল, দান করছিল, বাট গরুটা এতই রুগ্ন ছিল যে সে হুম। দান করার কয়েক এক সপ্তাহ খানেকের মধ্যে সে মরে গেছে। আচ্ছা। না জানি পরের দিনই মরে গেছে। তো বলছে যে ঠিক আছে, মারা গেলেও তো দান করছিল, সেটা পুণ্য হুম। তার হইছে, কিছু কিছু তার সোয়াব হইছে, ঠিক আছে। হুম। এখন কি করবে, ওকে ও বলে যে কেন, ওই যে বুড়ি বা পিসিমা তার যে তোমার হয়েছে, সে বাতাসা খায় ভাবছিল দেখে তার পাপ হয়েছে। আর হ্যাঁ। আমি যে এত কিছু ভাবছি সারা জীবন, হুম। আমি যে ভাবছি অমুককে মুখ দিব, এই করব সেই করব, আমি হচ্ছে মানে এত কিছু দান করার কথা ভাবছি, সেই আমার যে ভাবনাটা সেটাতে কোনো পূর্ণ হয় নাই, সেটাতে আমি কি পাবো না কিছু। বলে না, ওগুলো পাবে না তুমি। তো আচ্ছা। বেসিক্যালি তুমি যে ভাবছো যে তুমি মুভি দেখবা, এটা অনেক কিছু, বুঝছো, মানে এটা, হ্যাঁ, এটাও আচ্ছা। কিন্তু বেশ একেবারে ফেলনা না ব্যাপারটা, বুঝছো। তা আমি তোমার এই রিলেট করার জন্য আমি অনেক কিছু বলে ফেললাম, বাট তুমি যদি না। সম্ভব হয়, ভানু হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়ের কিছু পুরোনো দিনের বাংলা মুভি আছে, আচ্ছা। সাদা কালো, রঙিন, মানে না, সাদা হুম। কালোই বেশিরভাগ। হুম। এই মুভিগুলো তুমি দেখতে পারো, এগুলো হচ্ছে কমেডি মাস্টারপিস আর কি। আচ্ছা। আমি তোমাকে কয়েকটা মুভির নাম বলি। একটা তো এইটা যেটা আমি কথা বললাম, এটার নাম হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ। হুম। একটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে ও হচ্ছে যে চাকরি পায় না, তারপরে মানে ওর নামটা হচ্ছে একটু মেয়েরই নাম ছিল, একটা হুম। মহিলাদের কোম্পানিতে সে চাকরি পায়। আর ও হচ্ছে লেখক, বাট ওর লেখা কেউ ছাপাইতে চায় না, এই জন্য ও হচ্ছে নাম ভারিয়ে মহিলার নাম দিয়ে ও প্রকাশকের কাছে ওর বন্ধুকে পাঠায়, এবং বন্ধুকে পাঠায় বলে যে এই হচ্ছে যে বিখ্যাত লেখিকা, সে ভালো লেখে, ওর লেখা আপনি ছাপান, আমি আপনার সাথে ওর দেখা করিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা। তো ওই মুভিটা দেখতে পারো, ওইটাও বেশ হুম। মজার। আরেকটা মুভি আছে আশিতে আসিও না। আচ্ছা। সেই মুভির কাহিনী হচ্ছে তোমার বেসিক্যালি আহ, ও বুড়া হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে। তো হুম। ওকে ওই হাওয়া বদল করতে বন্ধু, এই ওর যে নাতির বন্ধুর একটা রিসোর্টের মতো আছে, সেখানে নিয়ে যায়। আচ্ছা। তো ওইখান থেকে আসা যাইতে যাইতে তো দেখে যে ও হঠাৎ করে এটা ঘোড়ার পিঠ গাধার পিঠে না কিছু উঠে, সেটা ওরে নিয়ে দৌড়ে দৌড়াতে গিয়ে ওকে একটা পুকুরের মধ্যে ফেলে দেয়, বুঝছো। আচ্ছা। এই পুকুর থেকে উঠেই ও দেখে যে ও জুয়ান হয়ে গেছে, মানে পুকুরে গোসল করে ওর হচ্ছে যৌবন ফিরে আসছে। আচ্ছা। এখন এই পুকুর নিয়ে কাহিনী, মানে এই ওর এখন যৌবন ফিরে আসছে, কিন্তু ওর স্ত্রী তো এখনো বুড়া, ঠিক আছে। তো ওরা তো নিয়ে হুম। আসতে হবে, ওকে পুকুরে এনে চুবায়া তার হচ্ছে যৌবন ফিরিয়ে আনতে হবে।
আচ্ছা এবং মানে দারুণ মুভি। এই ৩ টা মুভি তুমি দেখো। ৮০ তে ৮০ও না, জবালয় জীবন্ত মানুষ এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা কমেডি মাস্টারপিস। আর ভানু ওকে বন্দ্যোপাধ্যায় হচ্ছে লিজেন্ড। মানে তুমি তার বইও আছে ইনফ্যাক্ট। ভানু সমগ্র বলে দেশ থেকে একটা বই বেরোইছে। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি। সেটা কালেক্ট করে পড়তে পারো। সেটাতে সম্ভবত তার উপর কিছু কথা প্রবন্ধ আছে বা তার নিজের লেখা কিছু জিনিসপত্র আছে। আচ্ছা যাক, আমরা কিছু কমেন্ট পেয়ে গেছি এর মধ্যে। আমরা কি কমেন্ট গুলো একটু হ্যাঁ দেখি? হ্যাঁ কমেন্ট গুলো দেখি একটু। নাজমুল ভাইয়া, আপনারা এই সামার সিজনে 2023 সিজনে আয়াকা 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 টাইরেনি, হ্যাঁ। I am actually the strongest, এটাও একটা My Tiny Senpai, হুম। Horimiya the Missing Piece, Jujutsu Kaisen Season 2, Mushoku Tensei Jobless Reincarnation Season 2, Malevolent Spirits Monogatari Season 2, Girl I Like to Forgot Her Glasses, Undead Girl, Murder First, Sin Duality Noir দেখবো। আচ্ছা, মানে অনেক কিছু আমরা দেখবো দেখবে। কিনা এটা বলা হয়েছে, বা এটা কি সে দেখবে? সেটা মনে হয় নাবিলই দেখবে, আমরা এতগুলা দেখতে পারবো না আর কি। আহ, দেখা যায় আসলে। আমার যেমন ধরো জুজুৎসু কাইসেন দেখার ইচ্ছা আছে সিজন 2। তো ফার্স্ট আচ্ছা সিজনের কাহিনী সব মনে নাই। একটু হয়তো রিকল করে তারপর এটা দেখবো। মুসকো তেনসাই দেখার ইচ্ছা আছে ডেফিনেটলি। এটা ফার্স্ট সিজনটা দেখে বেশ ভালো লাগছিল, ইসেকাই যেহেতু। দেন হচ্ছে তোমার আই এম অ্যাকচুয়ালি দ্য স্ট্রংগেস্ট। গতকালকে আমি দেখবো ভাবতেছিলাম, আচ্ছা কারণ এটাও একটা ওই ইসেকাই টাইপের। আমি জানি না, মানে একটু ভাইব পাচ্ছিলাম। এখন আমি জানি না, কিছুই জানি না সম্পর্কে। নাইব পোস্টারটা সামন্ত দেখে মনে লিখছে, হচ্ছিল এটা কমেন্ট দিছে এটা সম্বন্ধে, দাঁড়াও দেখি এটা পরে, এটার পরের কমেন্টে আছে আই এম দ্য আচ্ছা, অ্যাকচুয়ালি স্ট্রংগেস্ট এটা নিয়ে। যাবো আমরা, এটা আলোচনা করে নিই। হ্যাঁ হ্যাঁ আয়াকা একটা পর্ব দুইটা পর্ব ট্রাই করব। হুম, হরিমিয়া দেখবো না, কারণ ফার্স্ট সিজন দেখি নাই। আচ্ছা আর হচ্ছে তোমার মেনোভল কি মেলোভলেন্ট মেলভোলেন্ট স্পিরিট, হ্যাঁ। স্পিরিটস মনোগাতারি সিজন 2। এইটা ফার্স্ট সিজন দেখি নাই, সো এটা দেখবো না। গার্ল ফরগট হার গ্লাসেস, না। টাইনি সেনপাইও সম্ভবত, মানে স্লাইস অফ লাইফ, এটাও দেখার নাই। আর গুলা সম্পর্কে জানি না, সো বলতে পারতেছি না। আচ্ছা ওকে, এখন এই পরেরটা টাইনি সেনপাই নিয়েই। নাজমুল ভাইয়া, নতুন অ্যানিমে মাই টাইনি সেনপাই তে ফিমেল মেইন ক্যারেক্টার শিওরি একটা টাইনি মেয়ে এবং অফিসের সিনিয়র থাকে। মেল ক্যারেক্টার শিনোজাকি সেম অফিসে কাজ করে, কিন্তু তার শর্ট সেনপাই প্রেমে পড়ে গিয়েছে। আচ্ছা, ওই মানে হলো আর বুঝতে কি। পারছি যে আমার খুবই ক্লিশে স্টোরি মনে হচ্ছে, টু বি অনেস্ট। প্রেমের কাহিনী আর কি। আচ্ছা সেটাই। প্রেমের কাহিনী আসলে চলবে না। অয়াসবি পুন পুন করতে হবে, তাহলে প্রেম সম্পর্কে সব ধ্যান ধারণা ভেস্তে যাবে। আচ্ছা, নাজমুল ভাইয়া, নতুন অ্যানিমে আই এম অ্যাকচুয়ালি দ্য স্ট্রংগেস্ট এ মেল ক্যারেক্টার হারুতো কে একটা গডেস ভুল করে রিইনকার্নেশন করে দেয়। আচ্ছা, যেই ওয়ার্ল্ডে ইসেকাই হয় সেই ওয়ার্ল্ডে মেল ক্যারেক্টার হারুতো ওপি থাকে, ওভারপাওয়ার থাকে এবং তার সাথে ব্যারিয়ার ম্যাজিক থাকে। আচ্ছা, ব্যারিয়ার ইউজ করতে পারে। একটা ফিমেল ফক্স ডিমন ক্লে কে ডিফেক্ট করে, পরে ক্লে ওর মেইড হয়ে যায়। আচ্ছা এ তো পুরো ওই যে অনেকটা ইসের মতো মনে হচ্ছে। আহ, কি জানি, শিল্ড হিরো। আচ্ছা সেখানেও হ্যাঁ, তো একটা ব্যারিয়ার ওয়ার্ল্ডে ব্যারিয়ার যায়, ম্যাজিক। সেখানে ব্যারিয়ার শিল্ড থাকে তার। হ্যাঁ, আবার তারপরে ফক্স ডিমন যেহেতু বলতেছে, ফিমেল ফক্স আহ, ডিমন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফিমেল, হ্যাঁ তাই না, মানে অনেক কিছু রিলেটেবল কিন্তু, বাট হুম হুম। হ্যাঁ, যেহেতু শিল্ড হিরো দেখে ভালো লাগছিল, হয়তো এটা দেখতে পারি। এটা আচ্ছা লিস্টে থাকলো। হুম তোমার হুম। এই যে কি বলে, ভুলেই গেলাম। ঠিক আছে, পরে ওটা মনে পড়লে বলবো। আচ্ছা ওকে, এখন তাহলে তুমি কি কি দেখলা এগুলো নিয়ে আলাপ করো, তারপরে আমি দেখি যে আমরা। দেখছি, আমি হচ্ছে তোমার গত সপ্তাহের এই আলোচনা শেষ হয়েছে পরেই দেখি কি জি5-এ তোমার হুম। আসছে, কিসি কা ভাই কিসি কি জান। ঠিক এটা আছে। ইউটিউবে চলে আসছে, ইউটিউবে তোমার দিয়ে দিছে একবারে। হ্যাঁ হ্যাঁ, বলো কি, ইউটিউবে কেমনে হ্যাঁ, দিল? ইউটিউবে দিছে, আমি দেখছি। যা, যাক মানে আমি হোয়াট দেখি এভার। না, মুভিটা দেখি না, কিন্তু আমি দেখছি যে ফুল মুভি দিয়ে দিছে আর কি, কিসি কা ভাই কিসি কা জান ইউটিউবে। এইটা দেখার সময় আমার মানে, আমি জানতাম যে এটা খুব একটা ভালো কিছু হবে না, পদের কিছু হবে না, বাট তাও আমি দেখা শুরু করছি, কারণ হচ্ছে যে একটু মনে করো মাসালা হুম বলিউডি ফিল্ম দেখবো এই কারণে, হুম হ্যাঁ। হুম। আচ্ছা কিন্তু মানে কি বলবো, সিনেমার অধিকাংশ চরিত্রই তোমার অপ্রয়োজনীয় এবং হুম কি মনে হয়েছে, অহেতুক মনে হয়েছে। সেখানে তিন ভাইয়ের দেখা যায়, আহ, যেটা হয়, বড় ভাই হচ্ছে সালমান খান এবং সে খুবই হুম হুম স্যাক্রিফিশিয়াল। সে হুম হুম ভাইদের জন্য কোনোদিন বিবাহ করে নাই।
তার এক গার্লফ্রেন্ড ছিল যার হচ্ছে যে হচ্ছে এখন মানে আর সিনে নাই আর কি, সোজা কথা। এবং তার 3 ভাই এখন প্রেমে পড়ছে এবং তারা বিয়ে করতে চায়। কিন্তু দেখা গেছে যে ভাইয়ের জন্য সে করতে পারতেছে না বিয়ে। মানে এই হচ্ছে পুরা কাহিনী। আচ্ছা এবং যেটা হয় পরের দিকে গিয়ে একটা মেয়ে ওদের পাড়ায় আসে এবং তার বান্ধবী সেই মানে তার সাথে একটা প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠছে এবং সেই মেয়ের একটা ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলির, সেই ব্যাকগ্রাউন্ডটার উপরই বেসিক্যালি শেষের হাফটা ফোকাস করে। তো আচ্ছা পুরা টিপিক্যাল বলিউড সিনেমা। তুমি যদি কিছু তামিল এবং কিছু বলিউড সিনেমা দেখে থাকো তাহলে তুমি পুরা সিনেমায় কি হবে না হবে, কিভাবে হবে না হবে সবকিছু তুমি ধারণা করে ফেলতে পারবে। একটা সিন ভালো লাগছে ওভারঅল, সেটা হচ্ছে তোমার একটা ট্রেন একটা ফাইটিং সিন ছিল, ওটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা আর এছাড়া আর তেমন কিছুই ভালো লাগে না। আমি অবশ্য একটা রিভিউ লিখছিলাম ছোট্ট করে, হ্যাঁ ফেসবুকে দেখছি। ওটা একটু পড়ে দেখি, আমি ভুলে গেছি আসলে। আমার এক্স্যাক্টলি আরেকটা কি জানি ভালো লাগছিল। আচ্ছা আচ্ছা এত পোস্ট দিছি ফেসবুকে যে ওইটা হারাই গেছে। পেয়ে যাবো। পালাবি কোথায়, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, নায়িকা সুন্দরী নায়িকা ছিল, তার হাসি টাসি ভাল লাগছে, এইসব আর কি। আচ্ছা আচ্ছা এই তো, আর এছাড়া আর কিছুই। এখন তো আসলে সালমান খান যাদের সাথে অভিনয় করে সব তার মেয়ের বয়সী নায়িকা আর কি। এখানে একজন ছিল পুরনো নায়িকা, ভাগ্যশ্রী বলে একজন ছিল। এর হচ্ছে সালমান খানের একেবারে প্রথম মুভির মনে হয় নায়িকা ছিল। मैंने एक प्यार क्यों किया এরকম একটা মুভি ছিল মনে হয়, সেটার নায়িকা সে ছিল। এবং সে নায়িকা এই মুভিতেও যথেষ্ট সুন্দরী ছিল। এই নায়িকার ছেলে আবার এখন অভিনেতা হয়ে গেছে। তার একটা সিনেমা আমি দেখছি ওই ছেলেটা, সেটার নাম হচ্ছে মর্দ কো দর্দ নেহি হোতা। আচ্ছা আচ্ছা এই ছবিটা ভালো ছিল, এটা তুমি যদি দেখে না থাকো দেখতে পারো। মর্দ কো দর্দ নেহি হোতা, ঠিক আছে, মানে পুরুষের ব্যথা লাগে না। এবং এই মুভিতে ওই ছেলেটার ক্যারেক্টারটা এরকম, মানে ও হচ্ছে ওর ওই যে সেন্সটা মানে এটা নষ্ট, নার্ভ, ব্যথার সেন্সটা নষ্ট। হ্যাঁ, মানে ওর ব্যথা লাগে না এবং পানি খাইতে হয় সবসময়। এবং সবসময় পানি খায়। তুমি দেখছো না মুভিটা? ট্রেলার দেখছি। হ্যাঁ, মানে মুভিটা দেখো, মানে খুবই ক্লিশে মনে হচ্ছে কনসেপ্টটা, বাট ইট ওয়ার্কস সামহাউ, ঠিক আছে। আরো কমেন্ট এসেছে, চলো দেখি। আচ্ছা হ্যাঁ, এরপরে এসেছে হচ্ছে ওয়ান পিস নিয়ে। নাজমুল ভাইয়া, ওয়ান পিস এপিসোড 1072-তে মেগুমিন ইশিতানি ডিরেক্ট করবে। সে এখন পর্যন্ত মেরিনফোর্ড আর্কের কিছু এপিক হাই, তারপর এপিক ফাইট আছে, এপিক ফাইট ড্রেস রোসা আর্কে গিয়ার ফর লুফি ভার্সেস ডল ফ্লামিঙ্গো, ওয়ানো আর্কে এপিসোড 1015 অ্যানিমেশন ডিরেক্ট করেছে। আচ্ছা, আশা করা যায় যে ভালো একটা এপিসোড আসবে হয়তো 1072। ওকে, হেলস প্যারাডাইস সিজন 2, ওশিনোকো সিজন 2, ডেঞ্জার ইন মাই হার্ট সিজন 2, ইনসমনিয়াক আফটার স্কুল সিজন 2, হেভেনলি সিজন ডিভিশন সিজন 2 অ্যানাউন্সড করা হয়েছে। ম্যাশলেও মানে সেকেন্ড সিজন অ্যানাউন্স করা হয়েছে যতদূর আমি জানি। ম্যাশেল আসবে, ম্যাশেল আসার কথা, কারণ ফার্স্ট সিজন তো মানে পুরোপুরি ভাবে শেষ করে নেই আসলে, যেহেতু এটা ক্লিফ হ্যাঙ্গার টাইপের দিছে ওখানে, তো আসবে। হেলস প্যারাডাইস হ্যাঁ দেখবো অবশ্যই। আমি 12 নম্বর পর্বটা কালকে রাতে দেখতেছিলাম, কতদূর দেখছি আমার মনে পড়তেছে না, আমি ঘুমিয়ে পড়ছি এক পর্যায়ে। বাট আমি ক্লান্ত ছিলাম দেখে ঘুমিয়ে পড়ছি, কারণ সিরিজটা খারাপ না। হ্যাঁ, এবং এটার ম্যাঙ্গাও মানে কমপ্লিটেড, সো এটা তোমার মানে পরের সিজন হোক বা যে সিজনই হোক শেষ করবে আর কি, একবারে শেষ করে দিবে আর কি। ওশিনোকোটা আমি দেখতেছি না, তার কারণ হচ্ছে ওশিনোকো তোমার তো মাঙ্গা পড়তেছি, তো মাঙ্গা হচ্ছে ওই 2-3 মাস পর একটা করে আসে, তখন পড়ি, এই কারণে ওশিনোকো দেখা হচ্ছে না। আরেকটা বড় রিজন হচ্ছে ওশিনোকো ক্রাঞ্চিরোলে নাই, এটা আছে হচ্ছে হাই ড্রাইভের সাবস্ক্রিপশন এখন নিব না, সো ওশিনোকো দেখা হচ্ছে না। ডেঞ্জার ইন মাই হার্ট এর সব কিছু জানি না, ইনসমনিয়াক আফটার স্কুল জানি না, তবে হেভেনলি ডিলিউশন দেখার ইচ্ছা আছে। এটা ফার্স্ট সিজনও মনে হয় দেখি নাই, বাট এটা শুনছি যে ভালো। তুমি কি দেখছো নাকি হেভেনলি ডিলিউশন? আমি হেভেনলি ডিলিউশন দেখা শুরু করছিলাম, 3টা কি 4টা এপিসোড দেখছি, ভালো লাগছে। ভালো না? আচ্ছা, হ্যাঁ ভালোই আছে কাহিনী, এবং এটা একটু অন্যরকম কাহিনী। এটা তোমার
কি বলে স্প্লিট ইয়া আর কি, মানে একবার দেখাচ্ছে দুইটা মেইন ক্যারেক্টার কাহিনী দেখাচ্ছে, আবার একটা ইয়াতে আর কি সিকোয়েন্সে হচ্ছে অন্য একটা ইনস্টিটিউশনের মতো আছে। ইয়া দেখছো নাকি ওই যে আরে ইয়া কি বলে প্রমিস নেভারল্যান্ডের ম্যাঙ্গা পড়ছো বা অ্যানিমে দেখছো? অ্যানিমে কিছু দূর দেখছি, পুরাটা দেখি নাই। আচ্ছা, প্রমিস নেভারল্যান্ডে যেরকম একটা ইয়াতে একটা জায়গার মধ্যে আটকে রাখে না বাচ্চাদেরকে, একটা ওইরকম আর কি, ওই ফ্যাসিলিটি অনেকটা ওইরকম লাগছে আর কি, ওইরকম ভাইব দিছে আর কি। এখন দেখা যাক কি হয় আর কি, আসলে আস্তে আস্তে রহস্য আছে, বেশ কিছু রহস্য, ওই রহস্য উন্মোচন হবে আর কি। আমি সব দেখিনি দেখে বলতে পারতেছি না যে আসলে কি এক্স্যাক্টলি কি আরে কি কতই এখন তো মানে জীবন এমন একটা জায়গায় চলে আসছে যেখানে অনেক কিছু করে তারপরে অ্যানিমে দেখতে যাইতে হয়। সুতরাং ওই স্বাধীনতাটা আর নাই। আগে যেমন বসে 24 ঘন্টাও অ্যানিমে দেখছি, এরকমও রেকর্ড আছে, কিন্তু এখন আসলে ওইটা সম্ভব না। আমার খেয়াল আছে ব্লিচের 77 পর্ব দেখছিলাম একদিনে, না 78 পর্ব। আচ্ছা আচ্ছা। এবং সেটা কি অবস্থা, চোখ হয়ে গেছে লাল। তো তারপরে চশমা পরে, ওই যে কি বলে সানগ্লাস পরে আচ্ছা, কারণ ওই যে আমরা তো আবার আগেই দিতাম, আগে তো সিআরটি মনিটরে আরো ব্রাইট ছিল তোমার, কি বলে ওইটাকে স্ক্রিন প্রোটেক্টর একটা দিতাম, ওটাকে নামটা ভুলে গেছি, কি গ্লাস জানি, বুঝছি কি গ্লাস জানি বলতাম না, বুঝতে পারছি, এটা গ্লাস ফিল্টার গ্লাস দিয়ে তারপরে হচ্ছে ওটার বাড়ানো হইতো, এটার হচ্ছে কন্ট্রাস্ট কি বলে ওটাকে শেড বাড়ানো হইতো, একটু সহনশীল করা হইতো, ব্লু রে আটকানো হইতো, ঠিক আছে। কত কাহিনী ছিল। এখন মনিটরের টেকনোলজি অনেক বেটার হয়ে গেছে। এখন যে মনিটর আমার আছে সেটা তোমার হচ্ছে যে নিজেই অনেক কিছু মেইনটেইন করতে পারে, এক ধরনের ওয়ার্ম লাইট দিতে পারে, সো ইটস মাচ বেটার। ন্যাশনাল আচ্ছা 1062 লেখা আসলে 162 হবে, 1062 না 162 তে শেষ হয়েছে আর কি। হ্যাঁ, এটা আমরাও জানি। 162 তে শেষ হয়ে গেছে, আচ্ছা আমি জানতাম না। হ্যাঁ ম্যাশলিটা আর কি শেষ করে দিয়েছে আর কি। সো আচ্ছা, তার মানে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আর সাস্টেইন করতে পারে নাই প্রবাবলি। তো 162 যদি হয় তাহলে আসলে কয়টা মাঙ্গা ভলিউম হইতে পারে, চলো ক্যালকুলেট করি। ভলিউম সম্ভবত 18 সামথিং মনে হয়, দেখছিলাম কত জানি, ভলিউম 18 না কত, 20টা কাছাকাছি হওয়া উচিত, কারণ পার এসে যদি 8টা করে ভলিউম ধরি তাহলে গোটা 20 হয়, ওই 20-22টা হবে সম্ভবত। আচ্ছা, ম্যাশেল কালেক্ট করা বন্ধ করে দিয়েছে 3টা ভলিউমের পরে, কারণ ভালো লাগতেছিল না। এখন আবার কালেক্ট করবো কিনা ঠিক নাই, কারণ 20টা ভলিউম একেবারে কম না, হয়তো বা পরে বক্সেট বেরোলে একবারে নিতে পারি যদি বের হয়। বক্সেট কিন্তু একটা বের হচ্ছে সামনে, যে দ্যাট প্রমিস নেভারল্যান্ডের বক্সেট আসতেছে, এবং বক্সেটটা খুবই সুন্দর, ভিতরে ওই বক্সেটের উপর যে আর্ট দিচ্ছে তারা সেটা খুবই সুন্দর, আমার দেখে খুব লোভ হচ্ছে, জানি না হয়তো কিনেও ফেলতে পারি। তবে এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে ডিসেম্বরের দিকে বের হবে, এখনই বের হবে না। আচ্ছা আচ্ছা, Nabil লিখছে I hope Undead Unluck and Kaiju number 8 anime will be good adaptation. আচ্ছা, Undead Unluck এই সিজনে আসতেছে না, পরের সিজনে সম্ভবত আসতেছে। কাইজু নাম্বার 8টা নিয়ে অনেক আশা আছে, তাই না? মানে এটা তো শুনছি বেশ অ্যাকশন প্যাকড এবং মেইন ক্যারেক্টার তোমার ইয়া না, মানে ইয়াং কোনো বয় না, গ্রোন একজন ম্যান। সো আশা করা যায় তার কাছ থেকে কিছু ম্যাচিউর আর কি সিদ্ধান্ত পাওয়া যাবে, অন্যরা যেরকম একটু ছেলে মানুষই হয় সেই রকম কিছু না, হয়তো দেখা যাক। আচ্ছা, আমি একটু করি, তারপর আমরা বাকি কমেন্ট করে নিব। আমার কি দেখছি এটা শেষ করে নেই, কারণ অনেক শিওর কিছু বলার আছে। যাক, পরে হচ্ছে তোমার ডিমন স্লেয়ার তো শেষ হয়ে গেল, এটা মনে হয় গত সপ্তাহে বলছিলাম, কি যাই হোক গত সপ্তাহে তো শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তোমার আরেকটা অ্যানিমে দেখা শুরু করছি, সেটা হচ্ছে I got a cheat skill in another world and became unrivaled in the real world too. আচ্ছা, মানে এইখানে যেটা হয় যে একটা ক্যারেক্টার থাকে, ওইটা আগে বহু আগে এক পর্ব দেখছিলাম, বাট তারপরে আর দেখা হয় নাই। তো এখানে মেইন ক্যারেক্টার যে থাকে সে থাকে একটু মোটা, দেখতে অত ভালো না, সে তোমার হচ্ছে
মানে পুরো ফ্যামিলি থেকে উপেক্ষিত, তার সৎ ভাই বোনরে দেখতে পারে না, তারা হচ্ছে এক ঘরে করে দিছে। ও আচ্ছা। একটা বাড়িতে থাকে, ছোট্ট একটা ঘরে, হুম। একটা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকে, না জানি ফ্ল্যাট তোমার ঘরে। তো সেখানে হচ্ছে তোমার একদিন হঠাৎ করে আবিষ্কার করে যে সেখানে একটা দরজা খুলে হচ্ছে আর অন্য ওয়ার্ল্ডে সে চলে যেতে পারে। হুম। এবং তার যে দাদু, দাদু না দাদুর দাদু এরকম, সে হচ্ছে ওইখানে যাইতো। সে অ্যাডভেঞ্চারার ছিল আরকি বেসিক্যালি। তার অনেক আচ্ছা। জিনিসপত্র আছে, আইটেম আছে। তো ওই ওয়ার্ল্ডে সে গিয়ে হুম। ওই ওয়ার্ল্ডে একটা বাড়ির মধ্যে সে ওখান থেকে বের হইতে পারে। তো সেখানে বের হয়ে দেখে যে সেখানে প্রচুর মনস্টার, বাট ওর বাড়ির চত্বরে ঢুকতে পারে না। বাড়িটা হচ্ছে প্রটেক্টেড বাই ম্যাজিক। আচ্ছা। তো ও প্র্যাকটিস করা শুরু করে, ওইখানে প্র্যাকটিস করে ওর মাসেল-টাসেল আপডেট হয়ে যায়। তারপরে তোমার ও পাওয়ার পেয়ে যায় অনেক হুম। ধরনের। আচ্ছা। এরপরে ও হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করে। রিয়েল ওয়ার্ল্ডে ব্যাক করে, তারপরে ওকে এখন ওই তোমার হচ্ছে ও একটা মেয়েকে আরকি সেভ করছিল ওই মোটা থাকা অবস্থায়। ও মেয়েটাকে উত্ত্যক্ত করছিল কয়েকজন রাস্তায়, ও হচ্ছে আইসা প্রোটেস্ট করছিল। তো তখন ওই মেয়েটা ছিল একটা স্কুলের প্রেসিডেন্টের মেয়ে। হুম। ওই মেয়ে ওকে খুঁজে বের করছে, খুঁজে বের করে ওকে হচ্ছে তোমার বলছে যে, তুমি আমাদের স্কুলে আসবে। ওটা খুব প্রেস্টিজিয়াস স্কুল। ওইখানে হচ্ছে সবাই চান্সও পায় না। হ্যাঁ? ওকে অ্যাডমিশন দিয়ে দেয়। ও এখন ওই যে স্কুলে যাচ্ছে আর হচ্ছে মাঝে মধ্যে ওই আদার ওয়ার্ল্ডে যাচ্ছে, গিয়ে ওইখানে মারামারি-টারামারি করতেছে। ওইখানে বিভিন্ন কাহিনী হচ্ছে। তো তুমি পুরাটাকে ২ পার্টে ভাগ করতে পারো। কিছু তোমার স্লাইস অফ লাইফ এখানে তোমার স্টোরি, হুম। স্কুল ওয়ার্ল্ডের স্টোরি, আর কিছু হচ্ছে তোমার একেবারে অ্যাডভেঞ্চার স্টোরি আদার ওয়ার্ল্ডে। এবং আদার ওয়ার্ল্ডে প্রচুর মনস্টার আছে, তারপরে অ্যাসাসিন-ফ্যাসাসিন আছে, রাজারা আছে। তো ব্যাপার আচ্ছা। হচ্ছে যে আমার যখন আদার ওয়ার্ল্ডে যাই, ওই পার্টটা আমার খুব ভাল লাগছে। হুম। কিন্তু যখন তোমার এই ওয়ার্ল্ডে আসি, স্কুল-টিস্কুলে যাই, তখন হুম। ব্যাপারটা আমার ভাল লাগে নাই। ঠিক আছে? মানে এ আচ্ছা। টোটাল একটা ডিসকানেক্ট হইছে। যে কারণে আমি ওই স্কুলের পার্ট-পুট এখন আমি ফাটফুট টেনে দেই। মানে বোঝা যায় ওখানে কি হবে। মানে ওখানে হুম। খুব আ অত্যাশ্চর্য কোনো কিছু হবে না। তোমার যা তুমি ধারণা করতে পারো অ্যানিমে দেখার অভিজ্ঞতা থেকে তাই হবে ওখানে। ঠিক আছে? আচ্ছা। তো আ সেইটা দেখতেছি। এমনি মোটামুটি যখন ওই পার্টটা আসে ভালোই লাগে। আমি প্রায় ৭-৮ টা এপিসোড দেখে ফেলছি। আ এছাড়া তোমার হচ্ছে আ মিক্স মনে হয় একটা পর্ব দেখছিলাম। মিক্স তো তোমার ওই যে বেসবলের এবং স্লাইস অফ হ্যাঁ। লাইফ ওটা ভালোই হচ্ছিল। হেলস প্যারাডাইস এ ১৩ নাম্বার ওইটা, আর ম্যাশেল তো দেখছি, বললাম। আর হচ্ছে এছাড়া আরেকটা সিরিজ দেখা শুরু করছি, সেটার নাম হচ্ছে রেকর্ড অফ রাগনারক। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সুমাৎসুনো রাগনারক, ওটা হচ্ছে তোমার সব গড ভার্সেস হিউম্যানদের ফাইটিং নিয়ে যেটা হ্যাঁ। আরকি। তো এখানে যেটা হইছে কাহিনী যে গড দের একটা কাউন্সিল আছে। বিভিন্ন গড সেখানে, বিভিন্ন তোমার মিথোলজির গড, রিলিজিয়ন। বিভিন্ন হ্যাঁ। রিলিজিয়নের গড। তো হুম। সব মিলে হচ্ছে একটা কাউন্সিল, এবং তারা ভোট দেয় যে তোমার হিউম্যান কাইন্ড কে ধ্বংস করে দিবে। কারণ হিউম্যান কাইন্ড হচ্ছে তোমার খালি মারামারি করে, তারা হচ্ছে কোনো হুম। কিছু নিয়ে সন্তুষ্ট না। তারা দেখা হুম। যায় যে নিজেদের মধ্যে লড়াই করতেছে তুচ্ছ বিষয় নিয়ে। হুম। মানে তারা কখনো শান্তিতে থাকতে চায় না, সোজা কথা। তো ওরা হুম। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং মাঝে মধ্যেই তারা ভোট করে। তো এইবারের ভোটে ১০০% রায় আসছে যে এদেরকে ধ্বংস করে ফেলা হোক। হিউম্যান কাইন্ড আর দেখে লাভ নেই। একেবারে শেষ হুম। করে দাও। তো ওরা এটা ডিসিশন নিছে। এর মধ্যে ওই যে মানে ডিসিশনটা নিয়ে ওই হাতুড়ির বাড়ি দিবে আরকি। যার যেরকম দেয় ফাইনাল করার জন্য জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ। জিউস হচ্ছে ওইখানে তোমার হেড দেখাইছে সব গডদের। তো হাতুড়ি বাড়ি দিবে, এর মধ্যে এক ভালকিরি আসছে। হুম। হুম। ভালকিরি আইসা একটা তোমার একটা আছে, সেই লটা ইনভোক করছে। বলছে যে তোমরা এভাবে করতে পারবা না। তোমরা যদি অ্যা ভয় না পেয়ে থাকো হিউম্যানদের, তাহলে এরকম একটা আছে যেখানে রাগনারক কল করব আমরা। রাগনারক কল করে হুম। আমরা হচ্ছে হিউম্যান ১০ জন চ্যাম্পিয়নের সাথে তোমার গডদের মারামারি হবে, এবং সেখানে যারা জিতে। তো ওরা তো হাসাহাসি, গডদের সাথে হিউম্যানরা মারামারি করবে এই সেই। তো ওরা হুম। রাজি হয়ে যায়। রাজি হয়ে যায় এবং মারামারি শুরু হয়। তো ১ম এ মারামারি করতে আসে হচ্ছে থর। থরের সাথে হিউম্যান চ্যাম্পিয়ন হিসেবে আসে হচ্ছে তোমার লু বু বলে একজন আসে। আমি হুম। ওকে চিনি না, বাট সে হচ্ছে চাইনিজ খুব বড় লেজেন্ডারি যোদ্ধা ছিল। সে হুম। কখনো ডিফিটেড হয় নাই। সেই লু-বু আসে, ওর সাথে থরের মারামারি হয়। মারামারির রেজাল্ট আমি বলতেছি না। হুম। দেন হচ্ছে তোমার জিউস নিজে আসে মারামারি করতে, এবং জিউসের সাথে লড়াই করতে আসে অ্যাডাম, যে হুম। হচ্ছে যে আপেল খেয়ে পৃথিবীতে
হ্যাঁ। মানে হয়েছিল, নির্বাসিত হয়েছিল সেই। হুম। এরপরে হচ্ছে তোমার আসে হচ্ছে থার্ড লড়াইতে একজন সোর্ডম্যান আসে, সোর্ডম্যানটার নাম আমি ভুলে গেছি, জাপানিজ সোর্ডম্যান। আচ্ছা। এরপরে হচ্ছে ওর সাথে মারামারি করতে আসে হচ্ছে পোসাইডন। আর লাস্ট যে ব্যাটেলটা আমি দেখছি সেটাতে আসে তোমার হারকিউলিস আসে হুম। গড চ্যাম্পিয়ন হিসেবে, আর হুম। হিউম্যান চ্যাম্পিয়ন হিসেবে আসে হচ্ছে জ্যাক দ্য রিপার। আচ্ছা। হ্যাঁ, এবং যেটা হচ্ছে ওরা কখনোই সাধারণভাবে একজন হিউম্যান চ্যাম্পিয়ন একজন গডকে হারাইতে পারতো না, তার কারণ হচ্ছে গডদের স্পেশাল ওয়েপন ছিল, হুম। হুম। মিথিকা মানে গডলি ওয়েপন। Mythological। হ্যাঁ, হুম। গডলি ওয়েপন ছিল। এইটা ব্যালেন্স করার জন্য ভালকিরিরা করছে কি, নিজেদেরকে ওয়েপনে কনভার্ট করে ওই যোদ্ধাদের সাথে জয়েন হয়েছে, বুঝছো? আচ্ছা। তো আচ্ছা। প্রতি যুদ্ধের সময় দেখা যায় যে একটা ওয়েপন থাকে অ্যাটলিস্ট, যেটা প্রেফারেবল ওয়েপন ওই যোদ্ধার হিউম্যান চ্যাম্পিয়নের, এবং সেইটা একজন ভালকিরি আসলে, একজন ভালকিরি কনভার্টেড অ্যাজ এ ওয়েপন, যেটা বুঝতে বিভিন্ন পারছি। ওয়েপন হচ্ছে আর কি। আমার আহ, মোটামুটি লাগছে, বুঝছো? কারণ আচ্ছা। এখানে যেটা হয়েছে যে থরকে তুমি যেভাবে কল্পনা করছো বা থরের হাতুড়ি যেভাবে তুমি কল্পনা করে আসছো সারা জীবন, এখানে ওইটা ওইভাবে দেখানো হয়, এটা পুরো আচ্ছা। বদলে ফেলা হয়েছে। হুম। পোসাইডনকে তুমি যেভাবে ভাবছো সেরকম না, বা তুমি হচ্ছে হারকিউলিসকে যেভাবে ভাবছো সেরকম না, ব্যাপারটা জিউসকে যেরকম ভাবছো সেরকম না, মানে হুম। তোমার আর্ট ওয়ার্ক পুরো ডিফারেন্ট। বুঝতে এইটা পারছি। আমার ভাল লাগে নাই, বুঝছো? মানে আমার হুম। ইমাজিনেশনের সাথে টোটাল ডিসকানেক্টেড ওইখানে হয়ে গেছে, এটা ভাল লাগে নাই। ব্যাটেলের কথা যদি তুমি বলো, কিছু ব্যাটেল ভালো ছিল, আর বাকিগুলা তোমার হচ্ছে মনে হয়েছে যে ড্র্যাগ। কিছু কিছু জায়গায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখাইছে, সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখি নাই, আমি টেনে আচ্ছা। দিছি কারণ ওইটা বোরিং। হুম। তো আলটিমেটলি মোটামুটি লাগছে, তুমি একবার দেখার জন্য দেখতে পারো, বাট অত জরুরি আচ্ছা। কোনোই না। আচ্ছা। আচ্ছা। তো আমি সিজন 1 শেষ করে সিজন 2 এর কয়েক পর্ব দেখছি, এই হুম। পর্যন্ত দেখছি। এই তো, এছাড়া কি আর মুভি দেখলাম কিছু? আহ, এছাড়া মনে হয় মুভি টুভি দেখা হয় নাই, এই সপ্তাহে আর আচ্ছা। সিনেমা হলেও যাওয়া হয় নাই। হুম। তো কিছু দেখলাম, আচ্ছা মনে পড়তেছে না। আমরা চলো বাকি কমেন্ট গুলো দেখি। আচ্ছা। ইয়া লিখছে, নাবিল লিখছে, দান দাদান সাকামোতো ডেইজ, ব্লু বক্স, আকানে বানাশি অ্যানিমে অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, হ্যাঁ, দান দাদানের জন্য আমরা অপেক্ষা করতেছি, সাকামোতো ডেইজ এর জন্য করতেছি। ব্লু বক্সটা মনে হয় তোমার একটা স্পোর্টস অ্যানিমে নাকি? ব্লু বক্স ওই রকমই মনে হয়, স্পোর্টস না, ঠিক ওই পেইন্টিং এর নিয়ে মনে হয় সম্ভবত। না, পেইন্টিং নিয়ে। পেইন্টিং হ্যাঁ, নিয়ে তো দাঁড়াও, মনে পেইন্টিং হয়। নিয়ে যাবো। আচ্ছা, হতে পারে, আমি শিওর না। ব্লু পিরিয়ড একটা আছে, ওইটা পেইন্টিং নিয়ে। ব্লু পিরিয়ড। আচ্ছা আচ্ছা, ব্লু পিরিয়ডটা হচ্ছে পেইন্টিং নিয়ে। রোমান্টিক রোমান্টিক কমেডি স্পোর্টস সিরিজ, হ্যাঁ ব্লু তুমি ঠিকই বক্স। বলছো। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমি ব্লু পিরিয়ডের সাথে গোলায় ফেলছি আর কি, সরি। আচ্ছা, আকানে বানাশি, এটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না, এটা আকানে কোনটা? বানাসি সম্ভবত অ্যানাউন্সড হয়ে গেছে, আমি যদি ভুল না করে থাকি, আচ্ছা। জানি না। আকানে বানাসি হচ্ছে তোমার এক ধরনের কম্পিটিশন, ওটা স্পোর্টস টাইপেরই ধরতে পারো। এখানে তোমার ওই আচ্ছা। ই নিয়ে কবিতা টাইপের মনে হয় কম্পিটিশন, আচ্ছা। জানি, দাঁড়াও সেকেন্ড। টিনেজার রিচ হাইয়েস্ট র্যাঙ্ক, রকুগো, স্টোরি টেলিং নিয়ে, বুঝছো? এক আচ্ছা। আচ্ছা। ধরনের স্টোরি টেলিং তারা করে, ওইটাই হচ্ছে টেস্ট কোর্সের মতো, ও বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাই আকানে বানাসি। তা আকানে বানাসি অ্যানিমে আসলে আমি শিওর না অ্যানাউন্স হয়েছে কিনা, বাট মাঙ্গা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে খুব শীঘ্রই, হুম। মানে অফিসিয়াল ট্রান্সলেশন যেটা, সেটা আচ্ছা। চেনার জন্য আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, কারণ আমি যেসব রিভিউয়ারকে ফলো করি বা চ্যানেল ফলো করি, তারা এটা নিয়ে খুব এক্সাইটেড, এবং আচ্ছা। আমি আচ্ছা। তাদের ট্রাস্ট করতে পারতেছি। তার কারণ হচ্ছে অশিনোকো নিয়েও তারা খুব এক্সাইটেড ছিল, এবং অশিনোকো হুম। ব্যাপারটা আসলে আমার পড়ে যথেষ্ট ভালো লাগছে সোফা। তো আচ্ছা। সে আচ্ছা। কারণে আকানে বানাসি হাইলি প্রেসড একটা মাঙ্গা, এটা পড়বো আসলে। আচ্ছা। আচ্ছা। আর সাকামোতো এরপরে। ডেস অবশ্যই, অ্যানিমে আসলে তো দেখবই হ্যাঁ, সাকামোতো ডেস। হ্যাঁ,
দান্দাদান ডেফিনেটলি, দান্দাদান তো ফ্যান্টাস্টিক। বাট দান্দাদান মনে হয় না অ্যানিমে এত সহজে বের করবে, কারণ দান্দাদান তোমার ম্যাস অডিয়েন্সের কাছে দিতে পারবে না। দান্দাদানে অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে তোমার একটু সেন্সিটিভ, সো আলটিমেটলি মনে হয় এটাকে করতে সময় লাগবে অ্যানিমে, আর এখনো তো অত ভলিউম বের হয় নাই। আচ্ছা, চলো হ্যাঁ চলো হ্যাঁ শুরু হ্যাঁ করি। আচ্ছা, এরপরে হচ্ছে নাজমুল ভাইয়া, অ্যানিমে এক্সপো 2023 তে ফেট স্ট্রেঞ্জ ফেক অ্যানিমে অ্যানাউন্সড করা হয়েছে। আচ্ছা, ফেট স্ট্রেঞ্জ ফেক মনে হয় ফেট ফ্র্যাঞ্চাইজির কিছু একটা হবে। হ্যাঁ, ফেট স্টে নাইট, ফেট ফ্রান্সিসে একটা অ্যানিমে দেখছিলাম, ফেট স্টে নাইটস, যেটা প্রথম বের হয়েছিল, সেটা ভালোই লাগছিল। ওই সময় সেবার তার কিউটনেসের জন্য অনেক বিখ্যাত হয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আর ওভাবে ফলো করা হয় নাই। ফেইটের আরেকটা কি জানি পরে দেখার ইচ্ছা ফেট ছিল, জিরো, পরে আর ফেট জিরোটা বেশি বেশি আর কি হয়েছে, মানে প্রশংসিত হয়েছিল তো আমি জানি ফেট জিরোটা। হতে পারে। বাট ফেট স্টে ফেট জিরো, নাইটসও যখন বের হয়েছে তখন ফোরামে আমরা ভালোই হ্যাঁ আলাপ আলোচনা করতাম এটা নিয়ে, আমার খেয়াল আছে। হ্যাঁ 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 ওটা তখন টক অফ দ্য টাউন ছিল, ফেট স্টে আর নাইটস, সেবার, ঠিক আছে। হুম, সেটাই। আচ্ছা, এরপর নাজমুল ভাইয়া, নেক্সট ইয়ারে 2024 সালের probably Tower of God Season 2 Solo Leveling, That Time I Got Reincarnated as a Slime Season 3, ReZero Season 3, Classroom of the Elite Season 3, Oshinoko Season 2, Mashle Magic and Muscle Season 2, Hell's লাস্টগুলো মানে Paradise, সবই আমরা পড়ছি আগে। হ্যাঁ, চেইন সোলজার অ্যানিমে, চেইন সোলজারটা পড়িনি। হ্যাঁ, Chainsaw the anime বের হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানে হ্যাঁ অনেক অ্যানিমে আসতেছে যেগুলো সিজন 2 এত কিছু দেখার আসলে সময় 2024 নাই। এ ইউ হ্যাভ 2024 টু এ আসবে আর কি। হ্যাঁ, আসুক, মানে যখনই আর তোমার যত বয়স বাড়বে, হুম, তুমি জীবনের পথে যত হাঁটবা দেখবা সময় তত কমতেছে, বুঝছো। হ্যাঁ সেটাই। তো আমাদের বেসিক্যালি এত কিছু হয়তো দেখা হবে না, হুম, হুম, বাট যারা নতুন দেখা শুরু করছে অ্যানিমে তারা অবশ্যই দেখতে পারবে। তো ওইটা বলতে চাচ্ছিলাম, ইউ হ্যাভ টু চুজ ইউর পয়জন, তুমি কোনটাতে আসক্ত হ্যাঁ হইতে চাও, কোনটাতে আক্রান্ত হইতে চাও, ওইটা তোমার বেছে নিতে হবে, এবং তারপরে একটা সেটাই। দুইটা তিনটা পর্ব দেখে সিদ্ধান্ত নিতে হ্যাঁ, হবে যে তুমি এটা কন্টিনিউ সিদ্ধান্ত করবা নিতে হবে কিনা। যে, সেটাই। কারণ আমাদের আর এত বসে মনে করো যে উইকেন্ড ছাড়া আমি এখন পারি, বাট তুমি হয়তো সেটাও পারবা না, কারণ তোমার কিছু হুম, হুম, ডিউটিস তো থাকেই, ফ্যামিলি ডিউটিস। হুম, হুম, আমি যেহেতু পুরোপুরি ডিসকানেক্ট, আমি ওই ইনভেস্টমেন্টটা করতে পারি, যে কারণে হয়তো আমার অনেক বেশি দেখা হয় প্রতি সপ্তাহে, তাই না? হুম, তো সেটা কঠিন, এখন কঠিন কত দিকে তুমি সেটাই যাবা। সেটাই। আচ্ছা, নাজমুল ভাই, I got cheat skill in another world and become unrivaled in real world 2 অ্যানিমটা দেখেছি এবং আমার কাছে মিড ডিসেন্ট এসেকাই মনে হয়েছে। আমি এই অ্যানিমকে 7.1 আউট অফ 10 রেটিং দিব। আচ্ছা, ওই তো যেটা বললাম তোমার, এটা নিয়ে তো বললাম যে দেখছি। হুম, আমি হয়তো এত রেটিং দিব না, আমি দিলে হয়তো 5.5 বা 6 ম্যাক্সিমাম, এর বেশি না। আচ্ছা। নাজমুল ভাইয়া, আমার মতে সামার 2023 তে ডার্ক গ্যাদারিং, মাই ড্রিমি রিয়েলিস্ট, সেইন্ট সেসেলিয়া এন্ড পাস্টোর লরেন্স, সিনডুইলিটি নয়ার, লায়ার লায়ার, রেইন অফ সেভেন স্পেল ব্লেডস, হিডেন জেম অ্যানিমে হতে যাচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে এসে বলতেছে যে এগুলো ভালো হইতে পারে আর কি। দেখা যাক, হতে পারে, হলে দেখা যাক। তোমার। লায়ার লায়ারটা আমার দেখার ইচ্ছা আছে, দেখি। আচ্ছা আচ্ছা বাকিগুলোর কথা এতটা আমি জানি না, সো ডার্ক গ্যাদারিং মনে হয় ভালো হইতে পারে। ডার্ক গ্যাদারিং নামটা পরিচিত লাগতেছে, চলো দেখে আসি। আচ্ছা। আচ্ছা, তুমি এই ফাঁকে চলে যাও হচ্ছে, তুমি কি কি বই টই পড়ছো বা এরকম, সেটাতে চলে যাও। বই-টই পড়ছি বলতে ইয়াটা পড়তেছিলাম, ম্যালিস। ম্যালিসের মোটামুটি অর্ধেকের বেশি একটু পড়ছি। ওটাতে মানে কাহিনীটা হচ্ছে এরকম যে তোমার খুনিকে সেটা আগে থেকেই বলে দেয় আরকি। এবং মানে এত আগে বলে দেয় যে আমি পরে ভাবতেছি যে এত এরপর কাহিনী এত এত পেজ টানছে কেমনে আরকি। তো যেটা হচ্ছে তোমার খুন কেন করছে, মোটিভ সেটাই আরকি এই বইয়ের মূল উপজীব্য, যে কেন সে খুনটা করলো সেটা নিয়ে অনেক বড় কাহিনী আরকি। তো আমি এখন পর্যন্ত অর্ধেকের মতো আসছি। সো এখন পর্যন্ত খারাপ লাগতেছে না, তবে একটু স্লো লাগতেছে, কারণ বললামই তো যে খুনিকে সেটা আগেই বলে দেওয়া হয় আরকি। তবে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে যে এখানে দুইটা পার্সপেক্টিভ থেকে আরকি কাহিনীটা আগায়। একটা পার্সপেক্টিভে খুনি নিজে বলে, তার বয়ান দেয়। আরেকটা পার্সপেক্টিভে এই হচ্ছে তোমার ডিটেকটিভ কাগজে আছে, সে হচ্ছে বিভিন্ন রকমের আ তোমার ইয়া করে, কি
কি বলে ইনভেস্টিগেশন করে, ডিডাকশন করে, সেটা আর কি এক জায়গায় আসে আর কি। তো এই দুইটা আলাদা পার্সপেক্টিভ থেকে পড়তে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে আর কি, যে এটা একটু অন্যরকম স্টোরি টেলিং। নর্মালি আমরা কি দেখি যে হয় প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যে কোনো একজনের কাছ থেকে হয়তো গল্পটা অ্যান্টাগনিস্টের পার্সপেক্টিভ থেকে গল্প আমি এর আগে খুব একটা বেশি পড়ি নাই, তবে এটা নতুনত্ব লাগছে আমার কাছে। একটা বই আছে, বইটা নাম হচ্ছে ইউ, এটা একটা টিভি সিরিজও আছে, নেটফ্লিক্সে ওটিটি সিরিজ আছে। এইটাতে আমি যতদূর জানি বইটা একটা স্টকারের পার্সপেক্টিভ থেকে লেখা। এখন পরে তাদের মধ্যে হয়তো প্রেম ভালোবাসা হয়ে যায়, বাট অ্যাট দ্য বিগিনিং ও আসলে কোনো গ্লোরিফাইড ক্যারেক্টার না, সে একজন স্টকার। আচ্ছা, তো এইটা তুমি পড়তে পারো। আরেকটা বই আছে যেটা আমি পড়ছিলাম, আমি অবশ্য সিরিজের শেষ বইটা পড়ছিলাম আনলাকিলি, বাট সিরিজের প্রথম বইটাও খারাপ হওয়ার কথা না, ট্রিলজি একটা। আচ্ছা, সেই বইটার নাম হচ্ছে দ্য গার্ল ইন 6E। আচ্ছা, তবে এই বইটা হচ্ছে একটু কি বলবো, থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, বাট এটা হচ্ছে একটু এরোটিক থ্রিলার আর কি, মানে বুঝছো তো, ওই ধরনের বই, অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য ডেফিনেটলি, বাট বিইং দ্যাট স্টিল ইটস গুড। মানে আমি পুরো অ্যাক্সিডেন্টালি বইটা পড়ছিলাম, মানে আমার জানতাম না এটা কি কি ধরনের বই, বাট আমি পড়ে দেখলাম যে খারাপ লাগে নাই। ইটস নট অ্যাডভাইসড ফর আন্ডার এজ পিপল, কারণ ডেফিনেটলি এটা ইরোটিক থ্রিলার, সো এটার মধ্যে অনেক ধরনের যৌন ব্যাপার স্যাপার আছে। বাট ওখানে যে মেইন ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন তোমার ওই ক্যামেরা গার্ল আর কি, সোজা কথা। সে হচ্ছে ক্যামেরাতে এসে সে হচ্ছে তোমার ওই ভিডিও দেখিয়ে সে টাকা পায়, এবং ও একটা ফ্ল্যাটে থাকে, এবং ওর মধ্যে একটা কিলার টেন্ডেন্সি আছে, ও হচ্ছে খুন করতে চায়, এবং ও খুন করেও, মনে হয় কিছু কিছু খুন করেও, বুঝছো তো। বইটা কি মানে অন্যরকম কাহিনী, তুমি পড়ে দেখতে পারো। আচ্ছা, আমি পড়ছিলাম একবার লাস্ট বইটা, মানে ওইটাতে ট্রিলজির একেবারে ঘটনা শেষ করে দিচ্ছে, তো আমি তাও আমার ভালো লাগছে, তার মানে হচ্ছে ডেফিনেটলি আগের গুলাও ভালো ছিল। কি বলতেছিলা তারপর? ম্যালিসের কথা শেষ হয়েছে, আর কিছু? হ্যাঁ, ম্যালিস শেষ হয়েছে না, আর কিছু পড়া হয়নি আর কি। বললাম না, এবারে আসলে এরকম ভাবে সেটা স্বাভাবিক। আমি তো তোমার হচ্ছে যে কি বলে, এই বললাম না একটু আমার রিলেটিভরা আসছে, আমি একটু এখন ওই দিকে আসি, তা আমারও হয়তো এই সপ্তাহে খুব বেশি পড়া হবে না বা দেখা হবে না, কারণ বেশিরভাগ জিনিসপত্রই দেখা হয় হচ্ছে শনি রবিবার। উইকডেজে অফিস থেকে এসে আর মনে হয় না যে সব সময় দেখি কিছু বা কিছু, আসতে আসতে 8টা-9টা বেজে যায়, সো তারপরে খাওয়া দাওয়া করে দেখি ঘুমাই পড়তে হয় বেশিরভাগ দিন। আমি হচ্ছে তোমার পড়ছি বলতে ওই যে বইটা পড়তেছিলাম ডেয়ার অর ডাই, ওইটা আরো বেশ কিছু দূর পড়ছি, প্রায় শেষ দিকে চলে আসছে, আর তো 30-40 পৃষ্ঠা আছে। দেন অবশ্যই অয়াসমি পুনপুন শুরু করছি, এটা ইংরেজি হচ্ছে গুড নাইট পুনপুন। আচ্ছা, এটার কাহিনীটা হচ্ছে তোমার পুনপুন বলে একটা ছেলে আছে যে একটা স্কুলে পড়ে, এবং সে বেশি মানে ওর ছোটবেলার থেকেই শুরু হয় আর কি, ছোটবেলা বলতে কত 3rd গ্রেড বা 4th গ্রেড থেকে শুরু হয়। সেখানে ওর ফ্যামিলিতে ক্রাইসিস আছে কিছু, সেখানে ওর বাবার সাথে মায়ের একটা ঝামেলা, বা তারা সে কারণে সেপারেট হয়ে যায়, এবং ওর বেসিক্যালি একটা মেয়ের প্রতি তার ভালোবাসা জন্মায়, যে ওই মেয়েটাকে সে পছন্দ করে, এবং কোনো কারণে ওই মেয়েটার সাথে তার পরবর্তীতে মানে হয় না ব্যাপারটা, ঠিক আছে। তো পুনপুনের ক্যারেক্টারটা হচ্ছে তোমার খুবই কি বলে কনফিউজ একটা ক্যারেক্টার, সে জানে না সে কি চায় জীবনে, বা সে কিছু জিনিস চায় বাট সেটা কতটা যৌক্তিক সেটা নিয়ে সবসময় কোশ্চেন করতে থাকে, বুঝছো। এবং ওর পরবর্তীতে ওর মা হচ্ছে ওর আঙ্কেলের সাথে থাকে, আঙ্কেল মানে মায়ের ভাই, যে মামার সাথে থাকে। তো এবং মামার ক্যারেক্টারটাও খুব উদ্ভট, মানে সে একটু সুইসাইডাল একটা ক্যারেক্টার, সে দেখা যায় যে
সবকিছু করতেছে, বাট মাঝে মধ্যে সে খুব সুইসাইডাল হয়ে যাচ্ছে, সংসার বিমুখ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। আবার তো ব্যাপার হচ্ছে প্রতিটা ক্যারেক্টার, ওর মায়ের ক্যারেক্টারটাও ডিফারেন্ট। ধরো তোমার মা হচ্ছে অ্যালকোহলিক এবং সে পুনপুনের দিকে হয়তো অত খেয়াল নেয় না যতটা সাধারণ মায়েরা নেয়। তো সবকিছু মিলে না সবাই এক ধরনের ট্রমার মধ্যে আছে, সবাই এক ধরনের হচ্ছে তোমার সেলফ রিয়েলাইজেশন জার্নির মধ্যে আছে, এবং কেউই জীবন নিয়ে সন্তুষ্ট না পুরোপুরি। যে জিনিসটা আমার খুব রিলেটেবল মনে হচ্ছে, যে আমাদের সবারই কিন্তু কিছু না কিছু তোমার দুঃখের জায়গা থাকে, আক্ষেপের জায়গা থাকে। আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু বলতে চাই, সেটা বলতে পারি না, বা দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে আমরা এটা কেন বলবো, এটা বললে কি একটা হয়ে যাবে, ওইটা বললে এই হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রেমের যে ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, যে তোমার অনেক ক্ষেত্রেই ব্যাপারটা কেবলমাত্র হয়তোবা হরমোনাল, হয়তোবা তোমার হচ্ছে কি বলে সেটা হচ্ছে তুমি অ্যাজ এ গ্রোয়িং পারসন এটার তোমার সেন্স তোমার মধ্যে আসবে, বাট সেটা মানেই যে তুমি খুব স্পিরিচুয়াল কিছু বা হচ্ছে তোমার খুবই ফ্যান্টাস্টিক কিছু সেরকম না। এটা জাস্ট একটা স্বাভাবিক জীবন প্রক্রিয়ার মতোই, তুমি না চাইলেও এটা তোমার মধ্যে এসে আক্রমণ করবে। এরকম কিছু জিনিসপত্র মানে আমার মনে হয়েছে যে এখান থেকে মেসেজ পাওয়া যায়। বাট বইটা খুবই ডিপ্রেসিং ঘটনা ঘটতেছে। ইন দ্যাট সেন্স যারা তোমার যে ওই ডিপ্রেসিং বই পড়তে অপছন্দ করে তারা আসলে গুড নাইট পুনপুন না পড়াই ভালো। যারা হচ্ছে প্রেম না করার কারণ খুঁজতে চায় তাদের গুড নাইট পুনপুন পড়া উচিত। এবং হচ্ছে আর যারা লেখক, যারা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল ট্রমা এবং হচ্ছে যে হিউম্যান থট নিয়ে তোমার হচ্ছে স্টাডি করতে চায়, তাদের অয়াসমি পুনপুন পড়া উচিত, যে কারণে আমি পড়তেছি আর কি বেসিক্যালি। আচ্ছা, আমি 3টা ভলিউম পড়ছি ওই তোমার ভিজ মাঙ্গা থেকে, তোমার ভিজ মিডিয়া থেকে, তোমার সিগনেচার এডিশন যেটা হয় একটু বড় সাইজের হয়, তোমার যে মনস্টার যেগুলো আছে তোমার কালেকশন পারফেক্ট এডিশন, তো এইটা হচ্ছে ওই এডিশনের অংশ। এখানে একটা ভলিউমের মধ্যে 2টা করে ভলিউম আছে, ছোট ভলিউমগুলা। তো এটা টোটাল হচ্ছে 7টা ভলিউম। শেষ ভলিউমটা সম্ভবত টোটাল 2টা ভলিউম নাই, একটা এবং আর কিছু চ্যাপ্টার। আমি 3টা পড়ছি এই পারফেক্ট ভলিউমের বা সিগনেচার এডিশন ভলিউমের 3টা ভলিউম পড়ছি, এখনো আরো 4টা পড়া বাকি। তো সেটা হয়তো আগামীতে পড়ে শেষ করব। তবে এইটা আমার এই মুহূর্তে পড়ার ইচ্ছা ছিল না, আমার পড়ার ইচ্ছা ছিল 20th Century Boys, বা 20th Century Boys এর গত মাসে হচ্ছে পয়সার অভাবে আমি কিনতে পারি নাই, 6টা পর্যন্ত কিনতে পারছিলাম। তো এই 6টা পড়ে শেষ করার পরে তোমার দোকানে দেখছিলাম যে 7 থেকে 10 পর্যন্ত 12 পর্যন্ত আছে, 7 থেকে 11 এবং শেষে একটা 21st Century Boys এর একটা ভলিউম। তো আমি গিয়ে দেখি এবার 7 নাম্বার ভলিউমটাই নাই, সোল্ড আউট। এবং এটা কোথাও নেই, এটা তোমার অ্যামাজনে নাই, সে নাই, আর পেলেও তোমার বহু দাম দিয়ে কিনতে হবে, অনেক দাম দিয়ে। তো আমি এই কারণে এটা কিনি নাই, যে কারণে আমি আটকে গেছি। তোমাকে বলতেছিলাম আমি আগেও একটা এপিসোডে মনে হয় যে আমি ভয় পাচ্ছি যে ব্রেক পড়ে গেলে এটা আবার কখন পিক আপ করা যাবে। সো ওইটাই দ্যাট মানে কাম ট্রু। আমি হচ্ছে এখন ওই মধ্যে পড়ে গেছি আর কি, গ্যাপে পড়ে গেছি। এখন আমি কবে উঠতে পারবো জানি না। এই গ্যাপ ফিল আপ করার জন্য আমি অয়াসমি পুনপুন শুরু করছি, বাট এটাও এক ধরনের গ্যাপ তৈরি করতেছে, ইমোশনাল গ্যাপ। আচ্ছা, এটা ছাড়া তোমার হচ্ছে শুরু করছি না, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, ওইটা পড়লাম বলতে এটা তোমার অডিও বুক শুনছি আর কি। আচ্ছা, রেডিও মির্চি থেকে যেটা আছে সানডে সাসপেন্স অডিও বুকটা শুনছি, যথেষ্ট ভালো ট্রান্সলেশন এবং অডিও বুক হয়েছে ওইটা। তুমি যদি কোনোদিন কাউন্ট অফ মন্টে ক্রিস্টো স্টোরি কোনোদিন কেন, আমি তো বলবো তুমি শুনে দেখো, ব্যাপারটা খুবই ভালো হয়েছে। এবং কাউন্ট অফ মন্টে ক্রিস্টো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টোরি এভার রিটেন। আর তুমি যদি অরিজিনাল বই পড়তে যাও, সেটা অনেক খটোমটে ভাষায় লেখা, এবং বইটা হচ্ছে তোমার প্রায় 1000 পৃষ্ঠার উপরে, 1000 পৃষ্ঠা 1200 পৃষ্ঠা এরকম বিশাল বই। এটাতে ডেফিনেটলি ওই ফুল ভার্সনটা নাই, এটা ওই কাটছাট করে করা, বাট যেটুকু আছে তুমি কাহিনী বুঝতে পারবে পুরো, তোমার মনে হবে না যে কোথাও গ্যাপ আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, 5.5 ঘন্টার অডিও বুক, শুনে ফেলো, মজা পাবা।
আর আচ্ছা। এছাড়া তোমার হচ্ছে আরেকটা অডিও বুক শেষ হইলো, সেটা হচ্ছে তোমার শীর্ষেন্দুর, সেটা হচ্ছে আশুবাবুর টেলিস্কোপ। আচ্ছা। তো আশুবাবুর টেলিস্কোপে বেসিক্যালি শীর্ষেন্দুর একটা ফেমাস ক্যারেক্টার আছে রাম রাহা, তোমার হচ্ছে সাইফাই গল্পগুলোতে সে ওইটাকে নিয়ে আসে। আচ্ছা। রাম রাহা হচ্ছে একজন এলিয়েন এবং সে হচ্ছে বেশ কিছু তার উপন্যাসে এই যে অদ্ভুতের উপন্যাস আছে। আশুবাবুর টেলিস্কোপে রাম রাহা আছে, বাট রাম রাহার ক্যারেক্টারটা ঠিক আছে, মোটামুটি খারাপ না। বাট আমার মানে অদ্ভুত এই উপন্যাসের তোমার হচ্ছে প্রথম দিকের থেকে আগাগোড়াই ভাল লাগছে, বাট একেবারে শেষে এসে যে এন্ডিংটা হয়েছে সেটা খুবই মানে যাচ্ছে তাই রকমের একটা বাজে এন্ডিং হয়েছে, হঠাৎ করে শেষ করে দিচ্ছে, সেখানে কিছুই করে নাই, কিছুই শেষ শেষ পর্যন্ত কি হলো এটা বলে নাই। সো যে কারণে আমার শেষ পর্যন্ত ভাল লাগে নাই, বাট ওভারঅল খুবই ভালো। সেখানে যে ডায়লগস, যেটা শীর্ষেন্দুর স্ট্রেংথ, সেটাই। আর অদ্ভুতের উপন্যাসের কাহিনী আসলে ব্যাখ্যা করা কঠিন। এখানে যেটা কাহিনী, ওই আশু বাবু বলে একজন থাকে, তার একটা টেলিস্কোপ থাকে, সে হচ্ছে গ্রহ নক্ষত্র দেখতে পছন্দ করে। ওই টেলিস্কোপটা সে আরেক ভদ্রলোকের থেকে পায় এবং সে বলছিল যে ডেভিড বলে একজনের এই টেলিস্কোপটা নিতে আসতে পারে কখনো, তা ওইটা তাকে দিবা। তো এবং রাম রাহা হচ্ছে টেলিস্কোপটা তার দরকার, তার হচ্ছে সে গ্রহে ফেরত যেতে পারতেছে না বেসিক্যালি, এই টেলিস্কোপটা হচ্ছে তার দরকার। কিন্তু ওই ডেভিড যে লোক, সে হচ্ছে তাকে, মানে আমি কাহিনী তোমাকে বলেই দিলাম কম বেশি। ডেভিড যে লোকটা, সে তাকে হচ্ছে তোমার রামরাহাকে ধরার জন্য একটা টোপ হিসাবে রেখে গেছে, এই আর কি। আচ্ছা। এখানে কাহিনীটা জরুরি না, এখানে হচ্ছে যে ডায়ালগ সেটা জরুরি। মনে করো যে এই আশুবাবুর কাছে এক লোক আসে, হ্যাঁ, আইসে তাকে হচ্ছে তার কাছে খাবার চাইতেছে। তো খাবার চাওয়ার যে কত সিস্টেম, তো বলতেছে যে আছে নাকি কিছু পরে টোরে পকেটে টাকা পয়সা, তাহলে আমাকে দিলে আমি ওই কচুরি খেতে পারি। আচ্ছা। বলে না, আমার পকেটে কিছু পরে টোরে থাকে না, একেবারে হিসাব করে আমার গিন্নি পয়সা দেয়। তো এরকম আর কি, তোমার অনেক ধরনের এরকম মজা ফান এখানে করছে। আচ্ছা। আচ্ছা। ওইটার জন্যই বইটা তুমি পড়তে পারো। আমার এন্ডিংটার জন্য আমি রেটিং কমাই দিব অনেক, বাট বইটা এমনি ভালো, ওভারঅল মজা আছে। আচ্ছা। এই হচ্ছে তোমার সম্ভবত পড়া হয়েছে। এছাড়া কি কিছু পড়ছি? এছাড়া দুই একটা মাঙ্গা আরো পড়ছি, হ্যাঁ হ্যাঁ পড়ছি। তোমার হচ্ছে ওই যে পড়ছি, দাঁড়াও এক সেকেন্ড, নতুন কিছু মাঙ্গা আমি কালেক্ট করছিলাম গত সপ্তাহে, সেগুলো পড়ছি। যেমন ধরো মিশন ইয়োজাকুরা ফ্যামিলির ভলিউম 4 পড়ছি। আচ্ছা। এটা বলছিলাম কি আগের এপিসোডে, আমার খেয়াল নেই, মনে হয় না। মনে হয় না। এইটা ভালো হয়েছে, মিশন ইয়োজাকুরা ফ্যামিলি ওরকমই 20-25টা ভলিউম মনে হবে শেষ পর্যন্ত। বাট আচ্ছা। এইখানে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এই ছেলেটা, ছেলেটার নাম খেয়াল নেই, ওই ছেলেটা হচ্ছে তোমার এক মেয়ের প্রেমে পড়ে এবং মেয়েটা হচ্ছে তোমার অ্যাসাসিন ফ্যামিলিতে। হ্যাঁ অ্যাসাসিন ফ্যামিলিতে বিলং করে এবং ওরা সবাই অ্যাসাসিন। তো এই মেয়ে হচ্ছে ফ্যামিলির হেড এবং সে তাকে হচ্ছে মারার চেষ্টা হইতে থাকে সবসময়, বা তার তার প্রেমে পাগল লোকজনও তাকে ই করার চেষ্টা করতে থাকে, অ্যাবডাক্ট করার চেষ্টা করতে থাকে। তো এই ছেলেটার হচ্ছে ওকে বাঁচানোর জন্য ওরও অ্যাসাসিন হইতে হচ্ছে আর কি এখন, মানে ওভার দ্য টাইম। তো ওর প্রোগ্রেশনটা ভালো, ও যেভাবে করে একেবারে পাওয়ারলেস একটা ছেলে ছিল এবং সেখান থেকে একটু একটু করে আস্তে আস্তে করে নতুন করে শিখতেছে এবং সে ভালোই করতেছে সো ফার। এখন মানে সে হয়তো অ্যাসাসিন ওয়ার্ল্ডে খুব টপে উঠে যায় নাই, বাট সে এখন মোটামুটি সামাল দিতে পারে অনেক কিছু। আর এইটা পরে আমি ওই ভাইবটা পাচ্ছি। তোমার বহু আগে একটা মাঙ্গা পড়ছিলাম, হিস্ট্রিজ স্ট্রংগেস্ট ডিসাইপল কেনিচি। এবং কেনিচি তৎকালীন সময়ে খুবই বিখ্যাত মাঙ্গা ছিল এবং অ্যানিমে একটা বেরোছিল, বাট অ্যানিমেটা খুবই যাচ্ছে তাই ভাবে এক জায়গায় শেষ করে থেমে গেছে। মাঙ্গাটা যারা পড়ছে তারা জানে ওইটাও এরকমই ছিল এবং ওই প্রোগ্রেশন যে তার একাধিক মাস্টার থাকে, একটা মেয়ের সে প্রেমে পড়ে তার বাসায় ঘুরতে যায়, দেখে যে ওইটা একটা হচ্ছে দোজো, সেখানে হচ্ছে তোমার ওই কুমফু মাস্টার বা হচ্ছে মার্শাল আর্ট মাস্টাররা ট্রেনিং করে। এবং মাস্টার মানে কি, তারা হচ্ছে ওয়ার্ল্ডের সেরা সেরা মাস্টার, যে যে ফর্মের স্পেশাল সেই ফর্মের মানে মাস্টার আর। তো সেখানে ক্যারাটে স্পেশালিস্ট এবং দেখা যায় ও যায় ওখানে গিয়ে এখন কি করবে, বাধ্য হয়ে বলে যে আমি এখানে আসছি ভর্তি হইতে, ঠিক আছে। পরে ও ওইখানে ভর্তি হয়ে তো পুরো বিপাকে, ওর মা সবাই ওরা শিখাইতে চায়, হ্যাঁ, একেই হচ্ছে একজনের শিক্ষা নেওয়াই ওর জন্য কঠিন, ও হচ্ছে জীবন বাইরে হয়ে যাবে এরকম।
সেখানে তোমার হচ্ছে ওকে 7-8 জন মাস্টার মিলে শিখাতে চায় এবং শিখায়ও একটু একটু করে। আর তারপরে দেখা যায় যে ওইখানে একটা কাউন্টার পার্ট আছে ওদের একটা, সেটা হচ্ছে ওই ভিলেন লিগের মতো, ওই কিসের তোমার কি বলে, হিরো হিরো একাডেমির ভিলেন লিগের মতো। সেখানে হচ্ছে তারা ওই একটা ভিলেনদের একটা গ্রুপ আছে, সেখানেও তাদের মাস্টার আছে সেরকম হাই লেভেলের মাস্টার, এবং তাদের সাথে এদের একটা ক্ল্যাশ থাকে, মানে ওই যে লাইট ভার্সেস ডার্কের একটা ক্ল্যাশ এরকম। বুঝতে পারছি। ওই ক্ল্যাশের মধ্যে ডিসাইপল লেভেলে ও জড়িয়ে যায়, পরের দিকে হয়তো মাস্টারও হয়ে যায় কিনা আমি মানে খেয়াল নেই, এক্স্যাক্টলি এন্ডিংটা আমার খেয়াল নেই। বাট তুমি যদি মাঙ্গা পড়তে চাও আমি বলবো যে হিস্ট্রিস স্ট্রংগেস্ট ডিসাইপল কেনিচি খুবই ভালো একটা পিক হইতে পারে। তো সেরকমই ওইটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে মিশন ইউজাকুরা ফ্যামিলিও যথেষ্ট ভালো একটা পিক। ক্যারেক্টার গুলা যথেষ্ট মানে নিজস্ব ইউনিকনেস আছে প্রতিটা ক্যারেক্টারই, অ্যাটলিস্ট ওদের ফ্যামিলি, এবং সেটা ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। আমি পড়ছিলাম মিশন ইউজাকুরা সম্ভবত প্রথম কয়েকটা এপিসোড মানে চ্যাপ্টার পড়ে তারপরে রেখে দিয়েছিলাম, পড়ার পরে পড়িনি আর কি। পরে আরো ভালো হয়, মজা হয়। আচ্ছা আচ্ছা। এছাড়া সাকামোতো ডেজ ভলিউম 8 পড়ছি, বরাবরের মতোই ভালো। সাকামোতো ডেজ একটা এখন তার একটা আইল্যান্ডে আছে, সেখানে কিছু মারামারি চলতেছে, এবং সাকামোতো তো বের হয়ে গেছিল ইসের থেকে, তোমার লিগ থেকে, অ্যাসাসিন গ্রুপ থেকে বের হয়ে গেছিল, ওখানে আবার যাওয়ার চেষ্টা করতেছে, সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছে, কারণ ওখানে কিছু লিঙ্ক পাওয়া যাবে যারা হচ্ছে তাকে মারার চেষ্টা করতেছে এরকম পারে। ও ফ্যামিলিকে বাঁচাইতে সোজা কথা, বাট ও যদি এই থ্রেটকে পুরা ধ্বংস করতে না পারে তাহলে এরা হচ্ছে মানে বারবার ফিরে আসবে, তাকে মারবে বা মারার চেষ্টা করবে। এই কারণে ও হচ্ছে ওর সাঙ্গপাঙ্গ নিয়ে ও এখন এই লিগে ইনভাইট করার চেষ্টা করতেছে থ্রু আর কি তোমার ওই যে থ্রু হচ্ছে ট্রেনিং প্র্যাকটিস ইত্যাদি বা পরীক্ষা আর কি। লিগে ঢোকার জন্য পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো সে দিচ্ছে। এই পরীক্ষার সাথে তুমি অনেকটা রিলেট করতে পারবে হান্টারের যে ওই যে হান্টার এক্সাম, যে সেটার মতো হচ্ছে। এছাড়া তোমার দান দাদান পড়ছি, দান দাদানের ভলিউম 3, এটা আগের সপ্তাহে বলছিলাম কিনা খেয়াল নাই, বাট এটাও যথেষ্ট ফাটাফাটি হয়েছে। আর ক্যান্ডিয়ান সিগারেটস তো মনে হয় আগের সপ্তাহে বলছিলাম, হ্যাঁ বলছিলাম, হ্যাঁ এটা নিয়ে না বলি। এটার ভলিউম 4 পড়া হয়েছে, এই মোটামুটি এই পড়ছি। আচ্ছা, এখন প্লুটোর একটা টিজার আসছে, দেখবা নাকি নেটফ্লিক্স থেকে? ছাড়তে পারো, বাট যে অবস্থা নেটের তোমার, দেখি চেষ্টা করে দিও। হ্যাঁ চেষ্টা করে দেখি, বাকিটা দেখা যাক কি হয়। ট্রেলার তো বেশ ভালোই লাগলো। হ্যাঁ টিজার, এবং এটা অনেকদিন ধরে দিচ্ছে টিজার, আর আগের থেকে এটা নতুন আসছে, বেশিক্ষণ আছে। অ্যানিমেশন কোয়ালিটিও বেশ ভালোই মনে হলো আমার, মনে হয় এটা একটা কাল্ট ক্লাসিক হয়ে যাবে আর কি। আর বহুদিন পরে নাওকি উরাসাওয়ার কোনো কিছু অ্যাডাপ্টেশন হচ্ছে, আমি বেশ আশাবাদী, হয়তো প্লুটো দেখবো, দেখা যাক। আর নেটফ্লিক্সে তোমার তো একবারে সব এপিসোড করে দেয়, এটা একটা সুবিধা। হ্যাঁ এটা বিশাল, এই নেটফ্লিক্স এই জিনিসটা চালু করছে, কারণ আসলে কি এই এক পর্ব নেটফ্লিক্স এটা চালু করার পরে না, ওই ডিজনি যে এক পর্ব করে করে দেয় বহুদিন পরে, বা হচ্ছে এইচবিও, এগুলা আর হজম হয় না বুঝছো। এখন আমরা চাই ঝাপ করে পুরোটা দিয়ে দেওয়া হবে, আমরা বসে দেখে ফেলবো। কারণ ওই যে বললাম যে তোমার মানুষ কিন্তু ওই রবিবারই দেখে ধরো, বা শনিবারই দেখে, তো ওই যে বসে হচ্ছে তোমার এক টান দেখে ফেলতে পারলে তার ভালো লাগে। আর নাইলে ওই গ্যাপ পড়ে গেলে হয় কি, পরের রবিবারে কি আবার পিক আপ করবে না, সেটা একটা অনিশ্চয়তা থেকে যায়। আচ্ছা, সিক্রেট ইনভেশনের হচ্ছে তোমার একটা নতুন সিরিজ বের হচ্ছে, সিক্রেট ইনভেশন, এটা সম্পর্কে তোমার কি অবস্থা, মানে দেখবা নাকি? এটা দেখিনি এখনো, এটা তো সম্ভবত যে ক্রাল নাকি একটা ওরা হচ্ছে তোমার মানে মানুষের ছদ্মবেশ নিতে পারে, ক্রাল একটা এলিয়েন ওদের নিয়ে কাহিনী, যত আমি জানি। বেসিক্যালি ওরা তো ওই যে ক্যাপ্টেন মার্ভেল মুভিতে আসছিল প্রথম, হ্যাঁ ক্যাপ্টেন মার্ভেলকে ধরার জন্য বা সামথিং, তো
তারপরে হচ্ছে ওদের সাথে তো একটা কানেকশন হয়ে যায়, ওদেরকে নিয়েই সম্ভবত করছে। হ্যাঁ বাট এটা ওটাই। যতদূর শুনছি মিক্সড রিভিউজ পাচ্ছি। হুম হুম। আর আমি এদের নিয়ে খুব একটা আগ্রহী না, ট্রায়ালের কি হইলো না হইলোতে আমার কিছু যায় আসে না। আর আচ্ছা। মার্ভেলের এই ইটারেশনে এমন আলতু ফালতু মুভি বের করতেছে, হুম বিশেষ করে এই যে বের করছে শাংচি, হুম হুম। শাংচি লিজেন্ড অফ 10 রিংস, যেটার নাম আমার এক বন্ধু হচ্ছে দিছে চুরিওয়ালা মুভিটা। এই হ্যাঁ। চুরিওয়ালা মুভির সেকেন্ড চুরিওয়ালা 2 বের হচ্ছে সামনে, দেখলাম হুম হুম। কবে জানি অ্যানাউন্স করছে। আহ, কি মানে কি করবে ব্যাপারটা, আমি এই যে সেদিনও কৌশিক ভাইয়ের সাথে এই করছিল, কথা হুম হচ্ছিল ফেসবুকে, তাই না, যে মানে কে আছে দেখো, ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে বুড়া হয়ে গেছে, রিটায়ার। হ্যাঁ। আয়রন ম্যান হচ্ছে মারাই গেছে। হুম হুম। হাল্কও এখন বিশাল বুদ্ধিমান হয়ে গেছে, সে আর মারামারি করতে চায় না। তোমার হ্যাঁ। হচ্ছে যে কি বলে হকাই, সে রিটায়ারমেন্টে যাইতে চায়। ব্ল্যাক উইডো মরে গেছে, হুম মানে হুম। উদ্ভট অবস্থা। গামোরা মরে গেছে। ইসের হুম হুম। তোমার হচ্ছে কি বলে, ওর নাম কি, উম, যে হচ্ছে স্টার লর্ড বা হ্যাঁ স্টার-লর্ড সেখানেও। তো হ্যাঁ, তিন সাইড দিছে আর কি। হ্যাঁ। এখন মানে হোয়াট এভার, এখন যেটা হয়েছে যে কার হাতে আছে ব্যাপার, এখন কে কে বাঁচাবে ইউনিভার্স। আচ্ছা, দেখি আমরা গামোরার বোন, হুম হ্যাঁ, যে হচ্ছে ভিলেন ছিল। হুম হুম। তারপরে হকাইয়ের মহিলা ফ্যান, এই কিশোরী ফ্যান, হ্যাঁ, হুম যে হুম। হচ্ছে আর্চারি করে। তারপরে ইসের ব্ল্যাক উইডোর বোন। তারপর হচ্ছে তোমার কি বলে চুরিওয়ালা, হ্যাঁ, হুম হুম। তারপরে হচ্ছে মানে এরা কিভাবে, মানে আমি ভেবেই পাচ্ছি না, ঠিক আছে। সাথে অবশ্য এ আছে, ডক্টর স্ট্রেঞ্জ আছে, হুম। বাট তাও আমি ভরসা পাচ্ছি না। ও, স্পিকিং অ্যাবাউট ডক্টর স্ট্রেঞ্জ, তোমার কি বলে মার্ভেলে অবশেষে ডক্টর স্ট্রেঞ্জের সাকসেসরকে নিয়ে আসছে, একটা মেয়ে যতদূর জানি। আচ্ছা। তো ডক্টর স্ট্রেঞ্জ আর কি তোমার এই মার্ভেল ইউনিভার্সের আর প্রাইম কি বলে, প্রাইম ম্যাজিশিয়ান নাকি বলে না, সরসেরার হুম প্রাইম হুম। নাই এখন হচ্ছে। সর্সারার ইয়ে আর কি। সরসেরার কি প্রাইম এখন? নাই এখন, সে হচ্ছে আহ, মানে সে রিটায়ার্ড সম্ভবত, বা কিছু মারা আচ্ছা। গেছে আমি জানি না। এখন নতুন একটা সরসেরার প্রাইম আসছে আর কি হুম হুম। মার্ভেলের। হয়তো বা এই মুভিতে দেখাইতেও পারে, এই এই ইটারেশনে দেখাইতে পারে ডক্টর স্ট্রেঞ্জ হচ্ছে সেই রকম ভাবে গায়েব হয়ে গেছে। ইভেন ডক্টর আচ্ছা। স্ট্রেঞ্জের মুভিতেও একটা মেয়েকে নিয়ে আসছিল, কিন্তু তুমি যদি খেয়াল হ্যাঁ করে হ্যাঁ, থাকো। ওইটার ইয়াটার নামটা আমার ঠিক খেয়াল নাই, তবে ওটা সেও বেশ মানে ইয়া ছিল আর কি, পাওয়ারফুল ছিল পাওয়ারফুল, হ্যাঁ। সম্ভবত। তো আমি আর কি ভরসা পাচ্ছি না, পৃথিবীর ভবিষ্যৎ যাদের হাতে আছে আমি তাদের উপর খুব একটা ভরসা করতে পারতেছি না। হুম হুম। যাক, এছাড়া তোমার মনে হয় গেম টেম তুমি কিছু খেলো নাই? না, গেম টেম খেলি নাই। আর এবারে ইয়াতে তোমার ঈদে বাংলা মুভি অনেকগুলো আসতেছে। এখন হুম হুম হুম। ইংলিশ মুভি দেখবো না বাংলা মুভি দেখবো, এটা নিয়ে ইয়েতে আছি, একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। তো ইংলিশ মুভি যেগুলো আছে সেগুলোর অবশ্য টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলা মুভির সব হল মানে আমি বলবো যে ইংলিশ মুভি দেখে ফেলো, কারণ কিছু এমন মুভি আছে যেগুলো ভালো, যেগুলো না দেখলে তোমার লস। যেমন ধরো স্পাইডারম্যান দেখতে পারো, হ্যাঁ ওপেন হ্যাঁ, হাইমার যদি এসে থাকে দেখতে পারো। ওপেনহাইমার আসবে সম্ভবত সামনে আর কি। তারপরে হচ্ছে ইন্ডিয়ানা জোন্স দেখতে পারো, আমার ধারণা এটাই হ্যারিসন ফোর্ডের শেষ মুভি হতে যাচ্ছে। এগুলো এখনো আসে নাই আর কি, আমি যেগুলো বলছি অলরেডি আছে আর কি, সেগুলো স্পাইডার এখনো। ভার্স তো আসছে, স্পাইডার ভার্স দেখতে পারো। স্পাইডার-ভার্স এখনো আছে আর কি, তবে ঈদের মধ্যে যখন আমি দেখতে চাইছি তখন দেখলাম যে ইয়া নাই, সিট নাই আর কি। ও আচ্ছা, একদম ঈদের পরের দিন মনে হয়, ঈদের বুঝতে পরের দিন পারছি। নাই। বাট ওইটা একটা দেখার মতো মুভি, ওইটা না দেখলে লস। হুম, হুম, হুম। ফ্ল্যাশও দেখতে পারো, ফ্ল্যাশ যে খুব খারাপ করছে তা না, ভালোই আছে। আচ্ছা। আর বাংলা মুভি সম্ভবত পরে অনেকগুলাই চরকি চরকি টরকি এসব প্ল্যাটফর্মে চলে আসবে, তখন আচ্ছা আচ্ছা। দেখতে পারবো। বাংলা মুভি আসলে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখার মতো হুম স্পেশাল এফেক্টও তাদের নাই, হুম। ইও নাই। সো আমি পার্সোনালি অতটা প্রেফার করি না। তুমি যদি বলো ঠিক আছে বাংলা মুভি কালচার বাঁচিয়ে রাখতে হবে, আমাদের কন্ট্রিবিউট করা উচিত, হ্যাঁ, ওই সেন্সে তুমি দেখতে চাইলে দেখতে পারো। হুম, বাট বাংলা মুভি হলে গিয়েই দেখতে হবে, টিভিতে দেখে মজা পাওয়া যাবে না অতটা, সেরকম আচ্ছা। মনে হয় না। কোনো মুভি সেরকম না, সবই হচ্ছে সোশ্যাল স্টোরি।
কোনোটা চুরির ঘটনা, কোনোটা হচ্ছে তোমার রোমান্টিক স্টোরি, এরকমই বেশিরভাগ। হ্যাঁ, রোমান্স, ইয়া কি বলে যে শেষের দিকে কিছু টুইস্ট হয়তো থাকতে পারে, ওই আর কি থাকতে পারে। টুইস্ট। আমি যে হলে যখন যাই, আমার মেইন টার্গেট থাকে হচ্ছে, ধরো কিছু জিনিসের ধরো সাউন্ড ব্যাপার আছে কিছু, সেটার জন্য যাওয়া যেতে পারে। যেমন ডানক্রাক দেখছিলাম যখন, তখন সাউন্ডের জন্য খুবই ভালো লাগছিল দেখতে। আমার মেইন ই থাকে স্পেশাল এফেক্ট কি আছে, ঠিক আছে? কারণ ওইটা অনেক সময় হয় কি, ছোট পর্দায় দেখে, মনিটরে দেখে না, ওইটা ওই আনন্দটা পাওয়া যায় না, যেটা তুমি বড় একটা স্ক্রিনে দেখে তুমি আরো ডিটেলসে বুঝতে পারবে বা আনন্দটা পাবে। যে কারণে স্পাইডারম্যানের মতো মুভি হলে গিয়ে দেখা উচিত। এটা বাসায় বসে দেখে তুমি ওই আনন্দটা পাবা না। বা হচ্ছে তোমার ফ্ল্যাশ তুমি হলে গিয়ে দেখতে পারো, কারণ ওখানে যে এফেক্ট গুলা তারা দেখানোর চেষ্টা করছে, বা যে মাল্টিভার্সের ব্যাপার এগুলা তুমি মনিটরে দেখে ওই মজাটা তুমি পাবা না। হয়তো ভালো লাগবে, দেখতে আরেকটা পারবা। জিনিস দেখলাম, যে এটা সত্যি মিথ্যা জানি না, তবে ফেসবুকে একটা ইয়ে দেখলাম যে এরকম স্পাইডারম্যানের যে নতুন ইয়াটা মুভিটা, ওটার ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট হলে চলতেছে আর কি। মানে ওটার নাকি মাল্টিপল ভার্সন আছে, এবং সেটা এক এক হলে এক এক ভাবে দেখাচ্ছে আর কি। এটা কতখানি সত্যি আমি জানি না। বাংলাদেশে কি কি সেন্সর করতে যাবে আমার ধারণা নাই, কারণ এখানে তো সেন্সর বোর্ড আবার না, বিশেষ ভাবে। সেন্সর বোর্ডের কথা বলছি, আমি বলছি ভার্সনের কথা আর কি, যে তোমার একই হ্যাঁ মুভি হ্যাঁ, মানে ডিফারেন্ট ভার্সন আর কি আছে। আমি জানি না, হয়তো সে কারণেই ভার্সন আলাদা বানাইছে, বা ওখানে সেন্সর করার মতো নাই তেমন কিছু আসলে। কোন মুভিটা জানি, স্পাইডার ভার্স না, আরেকটা কি জানি মুভি শুনছিলাম, যেরকম পরবর্তীতে সংশোধন, এই যে আদিপুরুষ, কলকাতার একটা, ভারতের একটা, কলকাতা না, ভারতের একটা মুভি বেরিয়েছে আদিপুরুষ, জানো কিনা? হ্যাঁ হ্যাঁ জানি, রামায়ণের উপর বেসড আর কি। কিন্তু যেটা হয়েছে যে সেখানে এমন এমন বিরক্ত, মানে অপ্রাসঙ্গিক এবং আনক্যারেক্টারিস্টিক ডায়লগ তারা দিছে বিভিন্ন ক্যারেক্টারের মুখে, যেগুলো অরিজিনাল রামায়ণ যারা পড়ছে তারা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে সেগুলোতে। সেই কারণে তোমার হচ্ছে পরবর্তীতে ওরা হচ্ছে এটা মানে কিছু কিছু ডায়লগ পাল্টে আবার হচ্ছে হলে দিছে আর কি। আচ্ছা, এটা জানি স্পাইডার ভার্সের সম্পর্কে এরকম আমি কিছু শুনি না অন্তত, বাট হতে পারে, হতেই পারে। যাই হয়ে থাক, শেষে টু বি কন্টিনিউড আছে, মানে এই এইটা। আরেকটা হচ্ছে যে ইসের থেকে, জাপান থেকে ইন্সপায়ার্ড হচ্ছে কিনা জানি না, তবে এই স্পাইডার ভার্সের মানে অ্যানিমেটররা পরে সামনে এসে বলতেছে যে ওদেরকে এরকম খুবই ওভারওয়ার্ক করা হয়েছে, এবং পে পে ভালো মতো পে করা হয় না আর কি। তো এটা বেশ দুঃখজনক একটা তুমি খবর। দেখলে বুঝবা যে পরিমাণ এফেক্ট ওটার মধ্যে আছে, যে পরিমাণ অ্যানিমেশনের কাজ ওটাতে করা হয়েছে, যে আঙ্গিকে করা হয়েছে, মানে লিজেন্ডারি। তোমার হচ্ছে স্বাভাবিক, দে ডিজার্ভ ইট, মানে তাদের আরো আরো টাকা দরকার, যাই দিয়ে থাকুক, আমি জানি না কত দিচ্ছে, বাট তারা যদি প্রোটেস্ট করে থাকে, আমি তাদের পাশে দাঁড়াইতে রাজি আছি, কারণ খুবই ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। যাক, আমি এ সপ্তাহে গেম টেম কিছু খেলি নাই। দুটো গেম কেনা হয়েছে। একটা হচ্ছে তোমার ইসের ব্যাটম্যানের একটা গেম আছে, যেটা তোমার টেল বলে একটা, টেল বলে একটা কোম্পানি আছে, আমি নিজে ওটা খেলছিলাম একটু আর কি। টেলের ইয়ে আর কি। ওদের বিখ্যাত হচ্ছে তোমার এই যে এই গেমটা বেশি বিখ্যাত, ওরা এপিসোডিক গেম বের করে, এবং আর কি যে ইয়া আর কি একটা ভিজুয়াল নভেল টাইপ আর কি, ভিজুয়াল নভেল টাইপের, বাট তুমি ডিসিশন মেক করতে পারবা, তুমি হচ্ছে ক্যারেক্টার ডায়লগ চুজ করতে পারবা, সেখানে কিছু কুইক টাইম অ্যাকশন থাকে যেগুলো তুমি এক্সিকিউট করলে তোমার ওই জিনিসগুলো, এবং তোমার কথাবার্তার উপর ভিত্তি করে, তোমার ডিসিশনের উপর ভিত্তি করে হয়তো কেউ মারা যেতে পারে, বাইসে যেতে পারে, এরকম আর কি ব্যাপার স্যাপার আছে। সো সেইটা ভাল লাগছে, মানে কিনছি, সেটা এখনো খেলা হয়নি। আর শ্যাডো অফ দি টুম রাইডার সর্বশেষ যে ট্রিলজিটা বেরোছে, সেটা লাস্ট গেমটা, সেটা খেলা হয় নাই আমার। সেটা ওই যে স্টাডিয়া একটা কনসোল ডিভাইস ছিল, ওটাতে কেনা ছিল, বাট ওইটা হচ্ছে স্টাডিয়া গুগল থেকে ডিসকন্টিনিউ করে দিতে পারে, ওইখানে আর কিছু খেলা সম্ভব না। আচ্ছা, কারণ ওরা সার্ভার টার্ভার সব বন্ধ করে ফেলছে আর কি। সেই কারণে যেটা হয়েছে, এই গেমটা আমি প্লেস্টেশন আবার কিনছি, সামনে হয়তো এই গেমটা খেলবো, সেরকম ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এই তো। আর বই তো মনে হয় তুমি কিছু কিনো নাই, বই
তুমি তো বলতেছিলা কিছু কিনবা, কি ঠিক করছো বা টার্গেটে আছে এরকম? আপাতত টার্গেটে নাই সেরকম। করো, টার্গেট করো, নাহলে লেখকরা তো না খায় মরবে। লেখকরা না খায় মরবে, লেখকরা বইতে বের করতে হবে এরকম ভাবে, সেরকম বই নতুন ওরকম একটা বেরো হয় না খুব একটা বই। হ্যাঁ, হতে পারে। আমি তো কিছু বই কিনছি, তোমাকে বলছি। তুমি পুনপুনের কথাটা মনে হয় গত সপ্তাহে বলছিলাম, তো এটা হ্যাঁ। নতুন করে বলার কিছু নাই। আমি হচ্ছে ওই যে নতুন কিছু ভলিউম পাইছিলাম, সাকামোতো ডেজ, তারপরে হচ্ছে এইগুলো ভলিউম গুলো আমি কালেক্ট করছি তোমার, এগুলো সম্পর্কে বললাম যে পড়ছি ওগুলো। হ্যাঁ। দেন হচ্ছে তোমার আমি শুক্রবার হচ্ছে গেছিলাম দোকানে, তখন কিছু বই নিছি। তার মধ্যে আছে হচ্ছে তোমার কি আছে, আচ্ছা, জুনজি ইতোর 2টা বই নিছি। জুনজি ইতোর আমি অলমোস্ট সব কালেক্ট করে ফেলছি, খালি 2টা বই মিস, 3টা বই মিসিং ছিল আমার। একটা হচ্ছে ব্ল্যাক প্যারাডক্স, একটা হচ্ছে তোমার সেন্সর্স, আর একটা হচ্ছে তোমার ক্যাট অ্যান্ড মি। মানে এটা হচ্ছে তোমার জুনজি ইতোর বিড়ালদের নিয়ে ওর একটা লেখা, ওটা হরর না ওইভাবে, বাট ওর আর্ট ওয়ার্ক, মানে ওর আর্ট ওয়ার্কে ওর আর কি বায়োগ্রাফি টাইপের, বায়োগ্রাফি ঠিকও না, এটা কাহিনী আর কি, বিড়ালদের নিয়ে একটা কাহিনী। আচ্ছা। তো ওইটা হচ্ছে তোমার কিনছি, আর সেন্সর। আর আরেকটা বড় ভলিউম কিনছি, সেটা হচ্ছে তোমার একটা সিরিজের প্রথম বই, এটার নাম হচ্ছে এলফ কোয়েস্ট। আচ্ছা, হ্যাঁ দেখছি মা তোমার পোস্টার কি। হ্যাঁ, এলফ কোয়েস্টটা হচ্ছে তোমার ভলিউমটা বেশ বড়, এটা তোমার হচ্ছে কত পৃষ্ঠা, প্রায় 750 পৃষ্ঠার মতো, বুঝছো? আচ্ছা, অনেক বড়। অনেক বড়। এটা 7টা ভলিউম আছে। আমি হয়তো আগামীতে এটা কালেক্ট করব। দোকানদার আমাকে টোপ দিয়ে 10% এক্সট্রা ডিসকাউন্ট বলছে আমি তোমাকে 10% এক্সট্রা ডিসকাউন্ট দিতে পারি। আচ্ছা। আমি বহুদিন ধরেই সিরিজটা দেখতেছিলাম দোকানে এবং কেনার ইচ্ছাও ছিল। তা আমি ভাবলাম কিনবই যখন একটা না একটা সময়, 10% তো ওই সময় দিবে না, সো এটা কিনে ফেলি। আচ্ছা। কিনছি, কেনার পরে হচ্ছে আমি এখনো পড়ি নাই, বাট এটা তোমার ওই এলফদের নিয়ে কাহিনী, যেখানে এলফ সোসাইটি, তারপরে হাবি জাবি এসব আছে, কমিক্স আর কি বলতে পারো, এবং এটা পুরো সাদা কালো, কিন্তু আর্ট ওয়ার্ক খারাপ না, খারাপ না। এবং এটা হচ্ছে সম্ভবত দীর্ঘতম সময় ধরে চলা ইন্ডি কমিক্স, ঠিক আছে? আচ্ছা। ইন্ডি কমিক্স মানে হচ্ছে ধরো কোনো বড় পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত হয় নাই আগে। এটা হচ্ছে তোমার ওই না, বড় পাবলিকেশন হাউসের ব্যাপার না। ইন্ডি কমিক্স হচ্ছে তোমার কোনো এমন কোনো অথর লিখছে যে কোনো সিরিজের না, মানে কোনো সিরিজের মধ্যে না, এটা একটা আলাদা একটা সে জিনিস শুরু করছে এরকম আর, বুঝছো? আচ্ছা। তো এইটা দেখি কেমন হয়, এটা নিয়ে আমি খুবই আশাবাদী। এবং আর্ট ওয়ার্ক হচ্ছে এরকম ম্যাজিক্যাল জিনিসপত্র আছে, যেহেতু এলফ বুঝতে পারতেছে। এই মোটামুটি কিনছি গত সপ্তাহে। সামনে আজকে জানি না, আজকে সামনে হয়তো কালকে পরশু হয়তো যাওয়া হইতে পারে মার্কেটে, তখন হয়তো কিছু কালেক্ট করব। আচ্ছা, এই মোটামুটি তো ঠিক আছে, আজকে তাহলে কি আমরা হ্যাঁ শেষ করতে পারি, অনেকক্ষণ ধরে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। সবাইকে আবার ঈদ মোবারক, কারণ ঈদের ঈদের কয়দিন পর, 2 দিন নাকি? আজকে থার্ড ডে। হ্যাঁ, ঈদের 2 দিন পর আমরা আসছি। ঈদের দিন আমাদের আসলে আমার ছুটি ছিল না, আমার তো অফিস করতে হয়েছে। নাজমুলের ছুটি ছিল, তবে সে ঈদের দিন দেখা যায় সবাই ব্যস্ত থাকে, কিছু আত্মীয় স্বজন বা বাসায় আপ্যায়নের ব্যাপার থাকে, সুতরাং করা সম্ভব হয় না, যে কারণে না হলে হয়তো আমরা ঈদের দিনও করতে পারতাম। তো যাই হোক, পরে হলো একদিন পরে হলো আমরা করছি। সপ্তাহের এই সময়টার জন্য অন্তত আমি খুব অপেক্ষা করি, যে আড্ডা হবে, জানতে পারবো কে কি। সেটাই। ঠিক আছে, যারা আসলেন ভালো লাগলো, আশা করি সামনে আরো আসবেন। আপনারা যদি ইসে আসতে চান, কি বলে, সরাসরি লাইভে এসে কথা বলতে চান, আমাদের সাথে আড্ডা দিতে চান, তাইলে সেটাও বলতে পারেন, আমরা কমেন্টে বললেই হয়, আমরা আপনাদেরকে ইনভাইট করে লিংক শেয়ার করে দেব। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আজকে সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করি। ওকে, বাই বাই। বাই।